আমি মাঠে গিয়ে আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিলাম নানার কাছে। তখন কিছুটা দূর দিয়ে আমাদের এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে আমায় ডাকলো। আমি কাছে গিয়ে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, তুমি রাফিক মিয়ার ছেলে নীরব না? হুম চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে আর 5 দিন সুস্থ। এই জমিটা দেখার মতো কেউ নেই আর, তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে, এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হইনি এখনো। তখন লোকটা আমার আব্বুকে ডাকতে লাগলো। কাছে আসার পর লোকটা আমার আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটাকে খুব ভালো, এত অল্প বয়সে আপনার সব দায়িত্ব নিয়ে নিল। আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না প্লিজ। এই খ্যাতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবেন। আমিও চাইছিলাম আরেকটু লেখাপড়া করতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তাই লেখাপড়া আপাতত বন্ধ করে দিয়েছি। শোনেন রফিক মিয়া, কষ্ট করে হলেও ছেলেটাকে লেখাপড়া করান, দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করে আল্লাহ আপনার ছেলেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর আমি আব্বুকে বললাম, আব্বু তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে, বাসায় গিয়ে আরাম করো, আমি আর কিছুক্ষণ পর আসছি। একসাথেই যাই, আরেকটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি, কোনো কথা চলবে না, যাও। তারপর আব্বু চলে গেল। আমি আরও 1 ঘন্টা কাজ করে খেতে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম রহিম চাচা বেন গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতে পারছে না। আমি চাচার সামনে গিয়ে বললাম, চাচা কী অবস্থা তোমার? গরিবের আর অবস্থা দেখিস না, এই রোদের মাঝে চাউলের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলগুলো চাচা? এই খান সাহেবের দোকানে নিয়ে যাব। ও, তার মানে তুমি বাজারে নিয়ে যাবে? চলো আমিও তোমার সাথে যাচ্ছি ধাক্কা দিতে দিতে। তুই শুধু কষ্ট করে যাবি কেন? আর তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি, আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তো আর বললে শুনবি না, চল এখন। তারপর চাচার সাথে বাজারে চলে গেলাম। চাচা এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সাহায্য করলাম। আমি যখন চলে আসবো তখন চাচা জোর করে একটা স্প্রিট হাতে দৌড়িয়ে দিল, সেটা কে চলে আসতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর আমার বন্ধু জাহিদ দৌড়ে আসলো আর বলল, দোস্ত, তোদের ধান খেতে কার জানি গরু ঢুকে গেছে, জলদি চল। তুই জানলি কি করে? আরে, আমি ওই দিক দিয়ে আসছিলাম, তখন দেখছি। আর তোকে দেখেছিলাম তুই ভ্যান গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। তুই আমার ধান খেতে ঢুকেছিস? আরে, ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, দুই বন্ধু মিলে লঙ্গি ধরে দিলাম দৌড়। ধান খেতে গিয়ে দেখি সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে গরুর দড়িটা ধরে টেনে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠি নিয়ে দিলাম গরুকে 4-5টা বাড়ি। তখন গরুটা আমার দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছি আজ আমি দাঁড়িয়ে থাকলে শেষ, গুঁতো দিয়ে মারবে আমায়। আর না দাঁড়িয়ে থেকে দিলাম দৌড়। আমার পিছনে দৌড়াতে লাগলো গরুটা। আমি মনে মনে বললাম, আল্লাহ এই গরুর গুঁতো থেকে বাঁচাও, আর জীবনও গরুকে মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। আমি তাদেরকে কি খুশি, গরুটা আমায় আর গরু দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলাম, এসে জাহিদকে খুঁজতে লাগলাম। তখন দেখতে পেলাম জাহিদ একটা গাছতলায় বসে আছে। আমি কাছে যাওয়ার পর বলল, কি রে, তোকে কি গরুটা গুঁতো দিল না? গুঁতো না দিলেও দৌড়িয়ে তো ওসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গুঁতো দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। হুম, তা তোর কি খবর, কলেজে ভর্তি হয়েছিস? হুম, ভর্তি হয়েছি আমাদেরই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বলি শহরে গিয়ে ভর্তি হবি? না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চায় না, আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এখানেই থেকে গেলাম। হুম, খুব ভালো কাজ করেছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হসনি?
ভর্তি হওয়ার টাকা নাই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারিনি এখনো, হাত একদম কালি। সে কি রে, তুই আগে বলবি না তোর টাকা লাগবে? তুই জেনে কি করবি? তোর কত টাকা লাগবে? আপাতত 1000 হলেই চলবে, আম্মুকে ডাক্তার দেখাবো। এই নে, আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে গিয়ে তোর আম্মুকে ডাক্তার দেখাস। না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখতো। শোন, বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধুর সাহায্য করতে না পারি বিপদে, তাহলে বন্ধু নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনোদিন কিছু লুকিয়ে রাখবি না। সমস্যা হলে বলবি, যেভাবেই হোক তোর সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তখন আমি জাহিদকে জড়িয়ে ধরে বললাম, তোকে কি বলবো, আমার বাসা নেই, তবুও বলছি ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে, আর কথা বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি। ভর্তি হওয়ার ব্যবস্থা আমি করব, এখন আমি চাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। আমি পিছনে ফিরে দেখি সে গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চাবাচ্ছে আর আমার দিকে আসতে লাগলো। জাহিদ, বাঁচা আমারে এই গরুর হাত থেকে, এই বলে দিলাম দৌড়। জাহিদ দেখে আমার আগে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এসে থেকে আব্বু উঠোনে বসে আছে। আমার দৌড়তে থেকে আব্বু বলল, কিরে এমন করে দৌড়াচ্ছিস কেন? আরে বলো না, একটা শয়তান গরু দৌড়ানে দিছে, তাই দৌড়ে আসছে। এটা শুনে আব্বু হাসতে লাগলো আর বলল, গরুটার লোক খুঁজে পেল না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা খেয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছি কিন্তু আসলো না, তাই 4-5টা দিয়েছি বাড়ি। তাতেই গরু কাকু কেঁপে দৌড়ানে দিছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে আর জ্বর এসেছে, কি যে করি, হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যে যাব। তখন আমি আব্বুর হাতে জাহিদের দেওয়া 1500 টাকা দিয়ে বললাম, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকেলে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দেবো, আম্মু অসুস্থর কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকাটা দিতে লেট হয় তাহলে কি বলবে? আরে আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না, আমি তোকে না হয় বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না। আমি গিয়ে একটু গোসল করে আসি নদী থেকে। দরকার নেই, কলে পানি আছে, এখানে গোসল কর, নদীতে গোসল করে ঠান্ডা লাগবে। আর কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর আমি কাপড় নিয়ে চললাম নদীতে গোসল করতে। নদীটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তারপর গোসল করে এসে দিকে আম্মু এখনও ঘুমাচ্ছে আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে আমি খাবার দিলাম, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। বিকেলে ধান ক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে তাই পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ জাহিদ বলেছে ভর্তি করাবে। কলেজটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনি যারা এই গ্রামের তাদের সকলকে ফ্রিতে ভর্তি করানো আছে এই বছরে। এটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ জাহিদের টাকা বাঁচলো আর আমারও ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে, কারণ এই কলেজের 20 বছর পূর্ণ হলো। সেজন্য আর প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের বাংলাদেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো ফ্রি করে, তোর আর টাকা লাগলো না। খুব ভালো হয়েছে, এই বছর ফ্রি করে। আচ্ছা, তুই কি এই অনুষ্ঠানে আসবি? কেন, না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞেস করলাম। তা অবশ্যই, কিন্তু আমি আসবো, কারণ মন্ত্রী আসছে এই প্রথম এই কলেজে, তাই তাকে দেখতে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় নিয়ে আসিস, দুজন একসাথে আসবো। আচ্ছা ঠিক আছে, এই বলে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর সেই দিনের লোকটা সামনে পড়লো। তখন আমি সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে কি ভর্তি হয়েছো? ভর্তি হয়ে আসলাম। যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে লেখাপড়া করো আর নিজেকে ভালো একটা জায়গায় দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছু কথা বলে চলে আসলাম সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে দেখি আব্বু বসে বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কিরে কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি। কেন কেন টাকা লাগেনি? এই বছর ফ্রি করে দেওয়া হয়েছে তাই।
যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি দানকে দেখে আসছো গিয়ে? না, এখনো যাইনি, তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোমার শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও তো, খিদে পেয়েছে। আচ্ছা তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবারকে একটু রেস্ট নিয়ে চললাম ক্ষেত দেখতে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম সেদিনে আমার দৌড়ানো গরুটা, কিন্তু আজ বাঁধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল, আজ গরুটা বাঁধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলাম ক্ষেত দেখে, কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজে অনুষ্ঠান। আমি ভেবেছিলাম সকালে কলেজে গিয়ে বসে থাকবো, কিন্তু আজ আব্বু সকালে উঠে কোথায় জানি গেছে, তাই আর যেতে পারছি না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আব্বু যেহেতু নেই তাহলে আমি ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেলাম, জাহিদকে ফোন দিয়েছি, ও বলল বিকেলে যাবে। তারপর আমি একাই আসলাম কি করছে দেখতে। গিয়ে দেখি মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। আমি কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাসায় আসছে। আমি যাওয়ার পর আব্বু বলল, কোথাও গিয়েছিলি নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। আমিও শুনেছি। একটা কাজ করতো বাবা, ধানগুলোর মাঝে পোকা ধরেছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছেটানো মেশিন দিয়ে ওষুধ দিয়ে আয় তো। আমি যাবো ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই দিয়ে আয়। আব্বু এটা আজ দেওয়া লাগবে। দিয়ে আয়। আমি আর কিছু বললাম না। আব্বুর উপর কখনো কোনো কথা বলিনি। ভেবেছিলাম কলেজে অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু কলেজে হয়তো যেতে পারবো না, কারণ এই ওষুধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগে চলে যাবে। আমি আর কিছু না ভেবে ওষুধগুলো নিয়ে আসতে যাব। তখনই আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মাঝে ঔষধ দিবি? মনে আছে, তার তোমায় বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে তারপর যা। ওষুধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো খেতে দিয়ে আসবো, তুমি রেস্ট নাও। তারপর আমি কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে চলে আসলাম। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে আমার কাছে। ও, আপনারা হয়তো লিমাকে চিনবেন না। লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। আমি রফিক চাচা বলে ডাকি। রফিক চাচার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা আমার কাছে এসে বলল, কোথায় যাও তুমি? ধান খেতে ডুবে মরতে। শয়তান বান্দর, ফালতু কথা রাখো আর সত্যি কথা বলো। ধান খেতে যাচ্ছে ওষুধ দিতে। কি, আজ না কলেজে অনুষ্ঠান, তাহলে সেখানে কে যাবে শুনি? ও, লিমা আমি একই ক্লাসে পড়ি আর আমরা বন্ধু, সাথে জাহিদ। আর একটা কথা বলে রাখি, লিমা জাহিদকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না, এটা আমায় বলছে। কি আর করার, আব্বু নাকি ভালো লাগছে না, তাই আমায় পাঠিয়েছে। আচ্ছা, তাহলে আর কি করা যায়? আমি না হয় আমার প্রাণ পাখিকে নিয়ে যাই। আজ কিন্তু ভালোবাসার কথাটা বলতে হবে। চেষ্টা করব, কিন্তু সামনে গেলে বুক ধুক ধুক করে, ভয় লাগে, তখন আর বলতে পারি না। আর বসে থাকলে হবে না, বলেই তো হবে। আজকে নয়তো দেখিস কেউ এসে নিয়ে যাবে। না, আজ বলবো। বেস্ট অফ লাক। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, মন্ত্রীর মেয়ে আসবে, এই গ্রাম ঘুরে থাক। তাই নাকি? মন্ত্রীর আবার মেয়েও আছে? আছে তো, একটা না, 2টি মেয়ে, তার একটা ছোট আর একটা আমাদের মতো। আচ্ছা তাই। আচ্ছা আমি এখন চলে যাই, কলেজে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর লিমা চলে গেল, আমিও চলে আসলাম। এসে পানি নিয়ে ওষুধ তার সাথে দিয়ে খেতে দিতে লাগলাম। এই ওষুধ 2বার দিতে হয়, তাই সময় লাগে। একবার ওষুধ দিয়ে শেষ করলাম, দেখি 3:30 বেজে গেছে। প্রচণ্ড রোদ আর গরম লাগছে, তাই আমার গায়ের গেঞ্জি ছিল সেটা খুলে ফেলছি, আর লুঙ্গি পরা ছিল সেটা ভালো করে পেঁচ দিয়ে নিলাম। আমাদের ক্ষেতের পাশে একটা রাস্তা আছে, সেখানে একটি মাত্র গাছ, তাল গাছ। সেখানে আমি গিয়ে বসলাম পানি নিয়ে। পানির মাঝে ওষুধ দিতে যাব, তখনই দেখলাম 2টি মেয়ে আসছে, খুবই সুন্দর। মেয়ে দুটি প্যান্ট শার্ট পরা, আর তাদের পিছনে 6 থেকে 7 জন মোটা লোক। কালো শার্ট প্যান্ট পরা মেয়ে দুটির মাথার উপর ছাতা ধরে রাখছে। আর 2টি লোক। তখন আমি মনে মনে বলতে লাগলাম, এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে না এই গ্রামের মেয়ে, মনে তো হচ্ছে বড় লোকের মেয়ে। যাই হোক, তা আমার কি, আমি আমার খেতে ওষুধ দিই, এদের চিন্তা রেখে। তারপর আমি ওষুধ পানিতে মিশাচ্ছিলাম, তখন মেয়েগুলো আমার সামনে দিয়ে যেতে লাগলো। তখন হঠাৎ থেমে গেল। মেয়েগুলো আর আমার সামনে দাঁড়িয়ে রইলো। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর তখন সেই মেয়েটা বলল, এই ছেলে, তুমি একটু দাঁড়াও তো। আমি তখন বসে না থেকে উঠে দাঁড়ালাম, আর পাশের মেয়েটা ফিক করে হেসে দিল। তখন মেয়েটা বলল,
নীলা, হাসি বন্ধ কর, চুপ। আর তোরা একটু দূরে যা তো, আমার একটু কথা আছে এই ছেলেটার সাথে। সে কি রে, তুই কি কথা বলবি? ওকে, বললাম তো যেতে। গার্ড, তোমরা এখন দূরে যাও কিছুটা, আর পিছনে তাকাবে না, সোজা সামনে তাকিয়ে যাবে, আমি যতক্ষণ না বলি তাকাতে। হঠাৎ কি হলো তোর, বলতো? এতক্ষণ তো ভালোই ছিলি। সব বলবো, একটু দূরে যা। তারপর গার্ড আর নীলা চলে গেল। অনেকটা সামনে গিয়ে গার্ডগুলো মেয়েটার কথা মতো সামনে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমায় তাল গাছের একটু আড়ালে বলল যেতে। আমি গেলাম। তারপর মেয়েটা গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কয়েকবার দেখলো। আর তখন মেয়েটি তার টুটে কামড় দিয়ে বলল, এ তো পুরোই আগুন, কি হট লাগছে ওকে। আমি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখে কেমন জানি নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঠোঁট খামড়াচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি একটু ভয় পেয়ে গেলাম তার এমন আচরণ দেখে। তখন আমি বললাম, কি 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 বলছেন আপনি এগুলো? হ্যাঁ, ঠিকই বলছিস, তোকে দেখে নিজেকে সামলাতে পারছি না। কেন বলতো? মনে হচ্ছে ঝড় বইছে আমার সারা শরীরে। এই ঝড় তুই একমাত্র পারবি থামাতে। আপনি কি বলছেন এগুলো? মাথা ঠিক আছে তো? আচ্ছা সরেন এখন আমার সামনে থেকে। খেতে গিয়ে ওষুধ দিতে হবে, সময় নেই। ওইখানে ওষুধ পরে দিস, আগে আমায় ঠান্ডা কর ওষুধ দিয়ে। এই মেয়ে কি পাগল নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছে। যাই হোক, এখন এখান থেকে কেটে পড়তে হবে। শোনো, ফাইনাল ডিসিশন আমার। আমি পছন্দ করে ফেলেছি, প্রথম দেখাই তোমাকে। আমার জীবনে এখন তোমার প্রয়োজন। উফ, এমন হট ছেলেকে কি কারো পছন্দ করে না থাকে? কি হট লাগছে, পুরাই আগুন। এখন থেকে তুমি আমার, আর আমি তোমার। আর কোনো মেয়ের দিকে তাকাবে না, ওকে? আমি তো মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। তখন নিজের দিকে একটু তাকিয়ে দেখলাম। কি দেখে প্রেমে পড়লো মেয়েটা? আমার গায়ে তো লঙ্গি ছাড়া কিছু পরা নেই। দেখলো কি এমন, কে জানে। তখন মেয়েটা আবার বলল, কি মনে থাকবে তো? ভুলেও অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। আচ্ছা আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আমি কে? আমি হচ্ছে মন্ত্রীর মেয়ে, আর তোমার হবু বউ হব। আমি অবাক হয়ে গেলাম। কি, আপনি মন্ত্রীর মেয়ে? আমি মন্ত্রীর মেয়ে। আল্লাহ বাঁচাও। এই বলে আমি ওষুধগুলো আর পানির মেশিন নিয়ে দিলাম দৌড়। তখন মেয়েটি পেছন থেকে বলল, ওই, আমার হট জানো, দাঁড়াও, কোথায় যাও, এদিকে আসো। আমি দুঃখিত, আপনার নাম্বারটি ভুল জায়গায় এসে গেছে, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। কি উল্টাপাল্টা কথা বলছো? আমি ঠিক নাম্বারে ট্রাই করেছি, ভুল জায়গায় না। নীরব, এই মেয়ের পাল্লায় পড়িস না, জলদি পালা, এই মেয়ে নিশ্চয়ই পাগল। তারপর দৌড়ে খেতে চলে গেলাম। খেতে অনেক খাদা আছে। আমি জানি এই মেয়ে কখনো এইখানে আসবে না। বড়লোকের মেয়ে, সে কি আর গাদায় নামবে? তখন মেয়েটি রাস্তার ওপর থেকে বলল, এই, ওই, আসো না, চলে গেল কেন? আসো বলছি, কথা আছে। না, আমি এখন ওষুধ দিব খেতে, আপনি এখন যান, আপনার লোকে কথা নাই আমার। তুমি না আসলে কিন্তু আমি নেমে আসবো, এই বলে দিলাম। আপনি নামলে আমি আবার দৌড়ে চলে যাব। দাঁড়াও, আসছি আমি। এই বলে মেয়েটি আসতে যাবে, তখন নীলা এসে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর আব্বু ফোন দিয়েছে, বললো তাড়াতাড়ি যেতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলা একটু দূর থেকে জোরে বলল, যার কারণে আমি মেয়েটির নাম শুনতে পেরেছি। তখন মায়া বলল, 1 মিনিট দাঁড়াও, আমি এই ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? চলো তো, ওটাকে ধরে নিয়ে আসি। আমি এই কাদার মধ্যে নামতে পারবো না, তুই যা। তখন মায়া নামতে যাবে, ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠলো। আর নীলা তখন বলল, এই দেখ, তোর আব্বু আবার ফোন করেছে, নে তুই কথা বল। তারপর মায়া ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নীলাকে ফোনটা দিয়ে বলল, চল, একে পরে দেখে নিব, আবার আসবো। আবার আসলে খুব ভালো হবে, অনেক সুন্দর গ্রাম এটা, আমায় নিয়ে আসিস। আচ্ছা চল এখন। আমি তাকিয়ে দেখছিলাম। তখন মায়া আমায় বলল, আমি আবার আসবো, তখন সব হিসাব নিকাশ এক এক করে নিব। এই বলে চলে গেল। তখন আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেল। পাগলা মায়া নিশ্চয়ই পাগলাগারো থেকে আসছে, তাই এত লোক, বুঝতে পারছি। পরে এসে আমার খুঁজে পাবে কোথায়। হ্যাঁ, এখন ওষুধগুলো দেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তারপর আমি পুরো খেতে ওষুধ দিলাম। দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর নদী থেকে গোসল করে বাসায় এসে কিছু খেয়ে বসে আছি। তখন আম্মু বলল, কিরে, অনুষ্ঠান যাবি তুই? এখন তো শেষ হওয়ার পথে, অনুষ্ঠান আর গিয়ে কি করব। অনুষ্ঠান শেষ হতে আরও লেট হবে, 9টা বাজবে পারে, গেলে গিয়ে দেখে আয়। আচ্ছা ঠিক আছে। আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে, তুই যা।
তারপর আমি কলেজে চলে আসলাম। এসে দেখি অনেক মানুষ কলেজের মাঠে, আর মঞ্চে দেখলাম মন্ত্রী বসে আছে, পাশে মায়া বসে আছে। কিন্তু মায়াকে দেখে যা বুঝতে পারলাম তার কোনো অনুষ্ঠানে খেয়াল নেই। উপরের দিকে তাকিয়ে কি জানি ভাবছে আর মুসকি মুসকি হাসছে। তার কিছুক্ষণ পর মন্ত্রী চলে গেল। রাত 8টায় অনুষ্ঠান শেষ হলো। আমি তারপর বাসায় চলে আসলাম। আসার পর দিকে আবু বসে আছে বাইরে। তখন আমায় দেখে বলল, অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাবা। আব্বু শেষ। খেতে কি ওষুধগুলো ভালো করে দেওয়া হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তবে আব্বু, অনেক পাখি আসে ক্ষেতের মাঝে, এতে করে ধানের সমস্যা হচ্ছে। পাখিগুলো এসে ধান নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, কষ্টটাকে বিফলে যাবে। তুমি একটা কাজ করো, 10-15টার মতো কাকতারুয়া বানাও, তাহলে পাখিগুলো ভয় আর আসবে না। আচ্ছা, তাহলে আমি আগামীকাল থেকে বানাবো। এখন আয়, খাবার খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি গড়ে গিয়ে বসো। আম্মু খেয়ে বলো খাবার রেডি করতে। তারপর আব্বু চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আর এদিকে মায়া তার বাসায় গিয়ে সবাই মিলে রাতে ডিনার করার জন্য টেবিলে বসলো। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। খুব ভালো। তা ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি আমরা আজ যে গ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেই গ্রামের বাড়ি। ছেলেটা কি করে? আমি জানি না ছেলেটা কি করে, কিন্তু ছেলেটাকে দেখলাম কৃষিকাজ করছে। খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। কি, তুই এই কৃষক ছেলেকে পছন্দ করেছিস? আমি পছন্দ করি না ভুলেও এই কথা আর মুখে আনবি না। এতে থাকার মতো ঘর নেই, তোকে কি করে রাখবে? তুমি পছন্দ না করো তাতে আমার কি? আমি তো পছন্দ করেছি, আমায় যেখানে রাখবে আমি থাকবো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে বোঝাও, ওই গরিবের ঘরে আমি দিব না। তখন মায়ের আম্মু মায়াকে বলল, দেখ মা, তোর আব্বু ঠিক কথা বলেছে। তাছাড়া আমারও পছন্দ না কৃষক। ছেলেটা যদি কোনো চাকরি করতো তাহলে আমি ভেবে দেখতাম। আমাদের সাথে একদম মিলে না। আমাদের সাথে না মিললে তাতে আমার কি? আমি তাকে পছন্দ করি, সে যাই করুক না কেন। দেখ, তুই পছন্দ করলেও কোনো লাভ নেই। তারা কোথায় আর আমরা কোথায়? আমি তোকে এর চেয়ে ভালো ছেলে খুঁজে দেবো। লাগবে না আমার এর চেয়ে ভালো ছেলে, আমি তাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। পাগলামি করিস না মা, তোকে এর চেয়ে ভালো ছেলে এনে দিব, বড়লোক ঘরে বিয়ে দিব। চুপ করো তো মা, তুমি আছো বড় লোকের ঘরে বিয়ে নিয়ে, আমি তার ছোট ঘরেই যাব। তোমরা পছন্দ করো বা নাই করো। তাহলে আমার একটা কথা শোন, আমি থাকতে তুই এই ছেলেকে বিয়ে করতে পারবি না। আমি কিছুতেই বিয়ে দেবো না। তোকে এই 2 দিনের সময় দিলাম, তুই ওই কৃষক ছেলেকে ভুলে যা। আর যদি তা না করিস তাহলে কি হবে তা পরে জানতে পারবি। তখন মায়া রাগে খাবার খাওয়া রেখে টেবিল থেকে উঠে তার রুমে চলে আসছে। তখন মায়ার আম্মু বলল, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এখন মেয়েটা আবেগের মাঝে বলছে, একদিনে কি আর ভালোবাসা হয়? তবুও তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি ওই কৃষি কাজ করা ছেলের সাথে বিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবার খাওয়া শুরু করো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তারপর মায়ার আব্বু খাবার খাওয়া শুরু করলো। মায়া গড়ে এসে বলতে লাগলো, আমার সাথে বিয়ে না দিলে পালিয়ে যাব তার কাছে। আর কি বললো? তাদের পছন্দ হয়নি? বিয়ে তো করব আমি, থাকবো আমি, আমার চিন্তা আমিই করব। তারা করে কেন? আমি যদি সুখে থাকি তাহলে তাদের সমস্যা কোথায়? আবার বলে বড়লোক ঘরে বিয়ে দিবে কেন? আমি তাকে ভালোবাসি, বড়লোক ঘরে যাব কেন? মাথাটা গরম করে ফেলছিস। বরফ কোথায়? এই বরফ কোথায় দিতে বল, আমার মাথা ঠান্ডা করার জন্য। এই বলে মায়া কিছু বরফ নিয়ে তার মাথায় ধরে রাখলো। কিছুক্ষণ পর বরফ রাখি না খেয়ে ঘুমিয়ে পড়লো। মায়ের আম্মু খাবার নিয়ে এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মায়া আর উঠেনি, ঘুমিয়ে পড়লো। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আব্বু এসে বলল কাকতারুয়া বানাতে সাহায্য করতে। তারপর আমি আব্বুর সাথে কাকতারুয়া বানাতে সাহায্য করতে লাগলাম। বানাতে বানাতে দুপুর হয়ে গেল। তারপর আমি গিয়ে নদী থেকে গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। তার মাঝে আব্বু কাকতারুয়া বানানো শেষ করে দিয়েছে। তখন আব্বু বলল, এগুলো বিকেলে নিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে এখন খাবার খাও, আমি কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। তারপর আব্বু চলে গেল। আমি আর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4টা কাকতারুয়া নিয়ে হাঁটতে শুরু করলাম। ক্ষেতের সামনে এসে রেখে পাখিগুলো নিয়ে আসতে যাব, তখন এই চোখটা তাল গাছের দিকে গেল। তখন দেখলাম মায়া বসে গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, পাশে নীলা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম, জিজ্ঞেস করতে আজ কিসের জন্য আসছে। তখন আবার কাছে যাওয়ার পর দেখি মায়া ঘুমিয়ে গেছে। তখন আমি নীলাকে বললাম, কী ব্যাপার আজ আবার?
এই গ্রামে আসলেন যে? কোনো অনুষ্ঠান আছে নাকি? তখন নীলা আমায় উদ্দেশ্য করে বলল, আরে না, আজ কোনো অনুষ্ঠানে আসেনি, তবে আজ একটা পাগলির পাগলামো দেখতে আসছি। কি বলছেন? কোথায় পাগলি? আমি তো দেখতে পাচ্ছি না, আর বিশেষ করে আমাদের গ্রামে কোনো পাগলি নেই। আমি ওই পাগলির কথা বলছি না, আমি এই মায়া পাগলির কথা বলছি। ইনি যে পাগল এটা আগে জানি, নতুন করে বলার কি হলো? ইনি হচ্ছে শহরের পাগলি। এই বলে আমি হাসতে লাগলাম। তখন নীলা বলল, তাই নাকি? আচ্ছা, ইনি পাগলি হলে কবে? কি করে? গতকাল থেকে শুধু আপনার জন্য হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? আমার জন্য? আমি আবার কি করলাম? আমার বান্ধবীর প্রথম দেখায় মন চুরি করেছেন, তাই তো আপনার পাগলি হয়েছে। গতকাল সারা রাস্তায় আপনার কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেলেছে। দেখা হলো গতকাল, আর এরই মধ্যে আমি তার মন চুরি করলাম? কখন? এটা কি করে সম্ভব? সে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন মায়া কখন আসছে এইখানে? না, জানি না কখন আসছি। সেই সকালে ঘুম থেকে উঠেই চলে আসছে আপনাকে একটি বার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর এসে আপনার জন্য এখানে বসে আছে। কখন আসবেন? তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? এত সকালে আসছে তো আবার আমার জন্য? সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি যখন ফোন দিলাম 11টায়, তখন ও বললো এখানে আসছে আপনার জন্য। তারপর আমি চলে আসলাম, কি আর করা, বান্ধবী তো আমার, আসতেই হবে। আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে মায়া। আমি তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছে। আমার জন্য নাকি সে এসে বসে আছে সকাল থেকে। প্রথম দেখায় এমন ভালোবাসা কি করে হয়? আমি কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলাম না। তখনই মায়ের ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মায়া বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি চলে আসছো? কখন থেকে অপেক্ষা করছি। তখন নীলা মায়াকে বলল। অবশেষে চলে আসছে। তখন মায়া আমার কাছে এসে বলল, যাও, তুমি খুব পচা। আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমায় শার্ট ছাড়া অনেক হট লাগে। তখন আমি মনে মনে বললাম, এই মায়া তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখনই। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এখানে বসে আছি? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসে আছো? কেন? আমি কি করলাম? তুমি জানো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলতে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাই তো তোমার জন্য এসে বসে আছি দেখার জন্য। দেখো, আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি হচ্ছি একজন কৃষকের ছেলে, আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন বুঝতে পারলে কতটা আমাদের মাঝে পার্থক্য? তখন নীলা আমায় বলল, শোনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন, এটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে, কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলছে। আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে একটা নজর দেখার জন্য। এখন ভাবেন কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নিন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রীর মেয়ে, আর আমি হচ্ছি গরিব ছেলে। দেখো, আমি এত কথা শুনতে চাই না। কে ধনী কে গরিব, আমি শুধু এইটাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। সারা জীবন তোমার পাগলি হয়ে থাকতে চাই। দেখো, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা, আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না। তোমার ফ্যামিলি কখনো এই ব্যাপার মেনে নেবে না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো দামি গড় নেই। আমার কিছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি ঠিক সেইভাবেই থাকবো। আমার ফ্যামিলি না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এইগুলো ডায়লগ মুভিতে দিলেই মানায়, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না, এটা বলে আমি চলে আসতে লাগলাম। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো ছেলেরা কি ঘাড়তারা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাড় তেরা হয় না। তাহলে এই শয়তানটা ঘাড়তারা কেন? কি জানি কেন তোকে ভালোবাসতে চাইছে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এক্ষুনি রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তোর মুখ দিয়ে বলাবো। কি করবি তুই এখন? তুই শুধু দেখ কি করি। ভালো করে বললাম তো শুনলো না, এখন তার উল্টো করব। মন নিয়ে নিল, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এক দেখায় এখন বলে ভালোবাসবে না।
আমায় ফিরিয়ে দিচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। তখন নীলা বলে উঠল, এই তোর আব্বু ফোন করেছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই, তুই আমার গাড়িতে গিয়ে দেখ, একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দড়ি দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখনই নীলা গিয়ে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখনই তুই এই দড়ি দিয়ে বাধা শুরু করবি এই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস? তুই বাঁধতে যাবো কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে আমার কাছে গিয়ে আমায় টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই তখন নীলা আমায় বেঁধে ফেললো। তখন আমি বললাম, এই কি হচ্ছে, আমায় বাঁধছো কেন? বাদ খুলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলে খুলবো। না, আমি বলবো না, আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়া রাগে গলায় বলল, তাহলে আমায় ভালোবাসবে না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ভালোভাবে বলছি, ভালোবাসতে। আমি বলছি তো আমি ভালোবাসতে পারবো না। এত জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করো পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তুই? আমার না হলে আমি কারো হতে দিব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ তো, একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ ওকে আমি কি করব দেখে নিস, তাহলে আর কারো হতে পারবে না। আমি তো মায়ের কথা শুনে পুরো ব্যাককল হয়ে গেছি আর ভয়ে পেয়ে গেলাম প্রচণ্ড। তখন আমি বললাম, কি 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 বললে? তুমি এটা করো না প্লিজ। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবে না, অন্য কিছু বলো। বিয়ে করতে হবে। সেটাও পারবো না, অন্য কিছু বলো। তাহলে কিছু করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন আমি বয়ে তাড়াতাড়ি বলে দিলাম, ঠিক আছে আমি রাজি ভালোবাসতে, তবুও আমার এই সম্বলটুকুর সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। হুম। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, আমার জান। এই বলে জড়িয়ে ধরলো আর সারা মুখে কিস করতে লাগলো। আমি মনে মনে বললাম, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলিয়ে নিল। কখনো ভালোবাসবো না। একবার ছুটে বাসায় যাই। তারপর মায়ে আমার বাঁধন খুলে দিল আর আমায় বাসায় যেতে চাইলো। তখন আমি বললাম, এখন না, আর কিছুদিন পর মায়াকে বললাম বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে, কিন্তু মায়া যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিলাম মায়াকে। তারপর আমি যে চারটা কাকতারুয়া নিয়ে আসছি সেগুলো লাগিয়ে চলে গেলাম বাসায়। এদিকে রাতে মায়া যখন বাসায় যায়, গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো। কাছে যাওয়ার পর বলে, কোথায় গিয়েছিলি? গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবুও কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ের আব্বু রেগে মায়াকে টাস করে দুটি ছড় দিয়ে বলে, তোকে আমি না বলার পরও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলের কাছেও যাবি না? আজ থেকে তোর বাসার বাইরে যাওয়ার নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি তুই যাতে আর ওই গ্রামের দিকে না যেতে পারিস। মায়া কান্না করতে লাগলো। ছড়কে আর এটা শুনে তখন মায়ের আম্মু এসে রাগে গলায় বলল, কি হলো, তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমারও চড় দিতে বাধ্য হব। ওর কত সাহস! আমি না বলার পরও গেছে। সামান্য একটা ফকির কৃষকের ছেলের সাথে গিয়ে মিশে আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, যে যেমনই হোক, যত গরিবই হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি তার কাছে 1000 বার যাব। আমায় মেরে ফেললে ফেলো, তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ের আম্মু বলল, মায়ের কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, ও যদি সেই ছেলেকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে টাস করে একটা চড় দিয়ে বলল, চুপ করো তুমি, তোমার কথায় বলতেই বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আমি কোনোদিন এই সম্পর্ক মেনে নেব না, কোনো দিন না। কেন? কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরো দুটি চড় দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের হাতে তুলে দেবো আমার মেয়ে? সি নো, নেভার, কোনো দিন না। তুমি যদি আর একবার ওই ছেলের কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বু আবারও বলল, আর একটা কথা তোমায় বলে রাখি, ভালো করে শুনে রাখো, তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও বের হতে দেবে না। তুমি সাথে যাবে, শপিং মল ছাড়া আর কোথাও যেন না যায়।
যদি এই গ্রামের দিকে যায় তাহলে তোমার কিন্তু এর সাজা ভোগ করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আম্মু শুধু মাথা নাড়িয়ে হে বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পেছন পেছন চলে গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে এই জীবন আমি শেষ করে দিব। এই বলে মায়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে করতে আমার ফোনে কল দিল। মায়া আসার সময় আমার ফোন নাম্বার নিয়ে আসছিল। এদিকে আমি খাবার খেয়ে শুয়ে আছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠলো। তখন দেখি মায়া ফোন করছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল একটা, আর আমি নাম লিখে রেখেছিলাম। তখন ফোন রিসিভ করার পর অপাস থেকে কান্না করার শব্দ আসছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, কি ব্যাপার, মায়া তো এখান থেকে হাসিখুশিভাবে গিয়েছে, তাহলে এখন কান্না করছে কেন? তখন আমি বললাম, কি হয়েছে মায়া, কান্না করছে কেন, কিছু হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুফিয়ে কান্না করতে লাগলো। মায়ের কান্না শুনে কেন জানি খারাপ লাগতে শুরু করলো, কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন আমি আবারও বললাম, এই পাগলি, কি হয়েছে, কান্না না করে বলো আমায়। তখন মায়া কান্না করতে করতে বলল, আব্বু আমায় মেরেছে আর বলেছে তোমার কাছে যেন না যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলে তাকে সান্ত্বনা করব সেটাও বুঝতে পারছি না। মায়ের কান্না শুনে আমার এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে আর চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোবেসে ফেলছি, তাই তার কান্না সহ্য করতে পারছি না। মন চাইছে এখন থেকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলতে, কান্না করছে কেন ভাগলি, আমি তো আসছি, কিন্তু তা পারছি না। এমনটা তো আগে হয়নি, হয়তো তাকে আমিও ভালোবাসতে শুরু করে দিয়েছি, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে, জড়িয়ে ধরে তোমায় বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমিও তোমাকে ভালোবাসি, কান্না থামাও প্লিজ, আর কান্না করো না। আমার কি খারাপ লাগছে না তুমি যে কান্না করছো? আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুফিয়ে ফুফিয়ে বলল, তাহলে তুমি আগামীকাল এসে নিয়ে যাও আমায়। ঠিক আছে, তবে আগামীকাল আসতে পারবো না, খেতে কিছু কাজ আছে, তবে তারপর দিন অবশ্যই আমার পাগলির কাছে যাব, কথা দিলাম। তখন মায়া ফুফিয়ে ফুফিয়ে বলল, ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসবো, তোমার সাথে, কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা না হয় পরে দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা কান্না থামাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি, বলো। আমায় কিস করতে হবে, তাহলেই থামাবো কান্না। কিন্তু সেটা কি করে? তুমি তো আমার সামনে নেই, তাহলে কিস করবোটা কি করে? তুমি এখন ফোনে কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোন সে কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়া রেগে বলল, এত কিছু জিজ্ঞাসা করো কেন? তোমাকে বলছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, রাগ করছো কেন? দাও জলদি। তখন আমি দুটা কিস করলাম। তখন মায়া আমায় 4টা কিস করলো আর বলল, আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমার শক্ত করে জড়িয়ে ধরতে, তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে। বিয়ে হয় না, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে, চিন্তা করো না। এখন ঘুমিয়ে পড়ো চুপটি করে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া ফোন কেটে দিল। আমি ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলাম, বলে তো ফেললাম যাব, কিন্তু কি করে যাই, যাওয়ার মতো টাকাও তো নেই। আচ্ছা সকাল হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কি হয়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতারুয়া নিয়ে খেতে চলে গেলাম। গিয়ে সবগুলো কাকতারুয়া লাগিয়ে দিলাম, দিয়ে বাসে চলে আসলাম। আসার পর আবু বলল, কোথাও গিয়েছিলি এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতারুয়াগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা এখন নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু আমি সবাই মিলে খাবার খেতে বসলাম। এদিকে মায়া সকালে উঠে ফ্রেশ হয়ে তার ফোনের টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই বিছানায়। তখন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন মায়া দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাবার খাওয়ার জন্য বসে আছে, পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল, আম্মু আমার ফোন কোথায়, খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল, তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ।
তখন মায়া রেগে বলল, কেন? কেন নিষেধ? আমার ফোন দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি আর সারাদিন ঘুরে থাকবি। তোর বাইরে যাওয়াও নিষেধ। তখন মায়া রেগে তার পাশের কাছের কিছু জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে, আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলল। তখন মায়া কান্না করতে করতে বলল। মায়ের আম্মু কোনো কথা বলল না, চুপ করে রইল। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল আর মায়া বসে কান্না করে। তুই এই বাইরেও যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতেই যেতে না দেয়। আম্মু তুমি কিছু বলো না, বলো আমার ফোনটা দিতে, আমার জানটির সাথে কথা বলবো। আমার একটা মিটিং আছে, যাচ্ছি। মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। যদি যায় তাহলে কিন্তু এর সাজা তোমাকে ভোগ করতে হবে। এদিকে আমি খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিয়ে বললাম আসতে, কথা আছে। তখন জাহিদ বলল তার বাসা যেতে, কেউ নেই তার বাসায়। আমি বললাম ঠিক আছে আসছি। তারপর ফোন কেটে আমি আসতে যাব। তখন আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? আম্মু একটু জাহিদের বাসায় যাব, কথা আছে। কোনো কিছু বলবে? না কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসবো। তারপর আমি জাহিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি জাহিদ বাইরে বসে আছে। আমার দেখে বলল, আরে দোস্ত, এসে গেছিস, আয় বসে পড়। তারপর আমি বসে জাহিদকে বললাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আজ সকালে। কিসের জন্য? কোনো কাজ আছে নাকি? না কোনো কাজে না, আমার মামা বাড়ি গেছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছু টাকা দিবে, তাই আজ থেকে গেলাম, আগামীকাল যাব। এখন তুই বল কিসের জন্য ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রী মেয়ে মায়া। চিনতে পারছি। কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে আর আমিও। এখন জাহিদ আমার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি, দুজনকেই অনেক ভালোবাসি। তাহলে তো এটা খুশির খবর। মিষ্টি কই, জলদি নিয়ে আয়। আরে কথা শোন আগে, এত লাভাস না। বল। গতকাল মায়া বলল মায়ের আব্বু মায়াকে মেরেছে আমার কাছে না আসার জন্য। আমি জানতাম এমনই কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হতো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্না করছে। আমি জানি তুই গেলে তোকে অপমান করবে, গরিব বলে আরো নানান কথা শুনিয়ে দেবে। আমিও জানি এমনি কিছু একটা হবে। আমি মায়াকে বলছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রীর মেয়ে, কিন্তু মায়া কোনো কথা শুনলো না। দেখ, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে চায় না, শুধু এটাই বোঝে তাকে তার জীবন সাথী হিসেবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ের আব্বুর সাথে তোদের দুজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে। তোর আব্বু গেলে মনে হয় না কিছু বলবে। আমার মনে হয় না আব্বু যাবে, যদি শুনতে পারে মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বলে দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না, তুই বলবি কি আব্বুকে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের দুজনের ভালোবাসা মেনে নিবে না। তা ঠিক বলছিস, কিন্তু তবুও যেতে হবে, গিয়ে দেখ কি বলে। বলেছি যখন যাব, গিয়ে দেখি কি হয়। নয়তো আরেকটা কাজ করতে পারিস তুই। কি করতে পারি? দেখ, এমনি তোর আব্বু এখন অসুস্থ, আর এত দূরে এখন নিয়ে যাওয়া ঠিক হবে না। তুই তোর আব্বুকে পরে এই কথা বল, আর এখন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আগে তুই গিয়ে দেখা করে আয়, আর কথা বলেও আয় মায়ের আব্বু আম্মুর সাথে। তারপর যদি তারা বলে তোর আব্বুকে আম্মুকে নিয়ে যেতে, তারপর না হয় নিয়ে যাবি। আচ্ছা তাহলে তাই হবে, আমি গিয়ে কথা বলে আসি। পরে যদি সব ঠিক থাকে তাহলে আব্বুকে নিয়ে যাব। তাই কর। কিন্তু আরেকটা সমস্যা এখানে।
কি সমস্যা? আমার কাছে সেখানে যাওয়ার মতো টাকা নেই, আর পরার মতো আমার ভালো কিছু নেই। না আছে ভালো প্যান্ট, না আছে শার্ট। আচ্ছা, এই কথা তাহলে। হুম। আরে মন খারাপ করিস কেন? ভাড়ার চিন্তা করতে হবে না তোর। আমি আগামীকাল যাব, আমার সাথে যাবি? আর ঢাকা আমার একটা চাচার দোকান আছে শার্ট প্যান্টের, সেখান থেকে নিয়ে দিব। তোর কাপড়ের চিন্তা করতে হবে না। তখন আমি জাহিদের দিকে তাকিয়ে বললাম, তুই আমায় অনেক সাহায্য করছিস দোস্ত। আমি জানি না এগুলো কি করে পরিশোধ করব। আমি একটা জব নিয়ে তোর সব টাকা পরিশোধ করে দেব। ধ্যাত, রাখতো তোর বাজে কথা। বন্ধু হয়ে যদি সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধুত্ব? তুই বিপদে আছিস, তাই তোর বিপদে আমি আছি। একদিন যদি আমি বিপদে পড়ি তাহলে সেদিন তুই তো থাকবি। আর তোর কাছে আমি টাকা চেয়েছি, টাকা দিতে হবে না। আমি সব সময় তোর সাথে আছি, কিন্তু টাকা তো তোকে দেবই, সেটা বললেও না বললেও। আচ্ছা, এই কথা এখন থাক। আগামীকাল কখন যাবি এটা বল। আগামীকাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসিস রেডি হয়ে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, লিমাকে কি তুই ভালোবাসিস? ইয়ে মানে, ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। বুঝতে পারছি। আর একটা কথা কি জানিস, লিমা তোকে ভালোবাসে, কিন্তু এই কথা বলতে তার নাকি ভয় করে। বুঝতে পারছি যে লিমা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছি না। কিন্তু লিমা তো বলল তোকে নাকি অনুষ্ঠানের দিন তার ভালোবাসার কথা জানিয়ে দেবে। কিছু বলেনি তোকে? কিছু বলেনি তো, শুধু একবার হাত ধরেছিল আর আমার ঠোঁটের কাছে এসেছিল, কিন্তু তারপর দৌড়ে চলে গেছে। বোকা কোথাকার, তবুও তুই বুঝতে পারলি না? যখন চলে গেছে তখন তুই গিয়ে হাতটা ধরে বলে ফেলতি ভালোবাসি। আমার ভয় করেছিল বলতে। শালা, তোকে দিয়ে কোনো কাজই হবে না। চল তো, ভয় পেলে হবে না, আজ তোকে গিয়ে প্রপোজ করতে হবে। তখন জাহিদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এখন না দোস্ত, পরে বলবো। পরে বলতে বলতে তাকে কেউ নিয়ে চলে যাবে। এখনই চল। কিন্তু আমার ভয় করছে। আমি কিছু বলতে যাব, তখনই কেউ পিছন থেকে কাশি দিল। তাকে দেখে লিমা দাঁড়িয়ে আছে, তাতে হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই আমি বললাম, এই দেখ, নাম নিতে না নিতে এসে হাজির। তোর আর কষ্ট করে যাওয়া লাগলো না, কিন্তু লাঠি নিয়ে আসলো কেন? তখন লিমা বলল, এসেছি, কিন্তু আজ এর হাড্ডিগুড্ডি সব ভাঙবো। তখন আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? কত সাহস! আমি থাকতে বলে সে নাকি সিঙ্গেল, আজও প্রেম করে না। তখন জাহিদ বলে উঠল, মিথ্যা কথা, আমি কাউকে বলিনি। তখন লিমা এসে জাহিদের কলার ধরে দুইটা বাড়ি মেরে বলল, আজ ফেসবুকে রং তুলি নামে আইডিতে কি বলেছিস? তখন জাহিদ চুপ করে রইল। তখন লিমা আবারও যে বাড়ি দিতে যাবে, তখনই আমি লাঠি লিমার হাত থেকে নিয়ে বললাম, আরে বলে ফেলছে, তখন তো আর রিলেশন করেনি তোমার সাথে, তাই বলছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে? আইডি আমার। ও, এই কথা। অনেক দিন ধরে ঘুরিয়েছে এর পেছনে, জানে আমি ভালোবাসি, তবুও ঘুরিয়েছে না বলে। আমি মেয়ে মানুষ হয়ে কি করে আগে বলি, কত কিছু করে বুঝিয়েছি, কিন্তু তবুও চুপ করে রয়েছে। আজ সব হিসেব নেব। তখন জাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মারবে নাকি আমায়? তখন লিমা রাগী গলায় বলল, না, আদর করব। তখন আমি বললাম, আরে যা হওয়ার হয়েছে, এখন দুজনকে ভালোবাসার কথা বলে দাও। জাহিদ, তুই প্রথম বল। কিন্তু ভয় করছে। তখন লিমা রাগী গলায় বলল, লাঠি কই আমার, দাও তো, এর ভয় আমি বের করছি। জাহিদ এটা শুনে ভয়ে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে পাশে একটা গ্লাস ছিল সেটা সামনে এগিয়ে দিয়ে বলল, ওগো আমার সুন্দরী, রাগী তো দেখছি কম হওনি। রাগটা একটু কম করো, বউ হয়ে আমার কাছে আসো। কথা দিলাম সারা জীবন বুকে জড়িয়ে রাখবো, তোমায় কষ্ট পেতে দিব না। তুমি হবে কি আমার আব্বু আম্মুর বৌমা? তখন লিমা গ্লাস হাতে নিয়ে বলল, হব না মানে? আমি তো আজই রাজি আছি, ডাকো এখন চাইলে কাজী। তারপর দুজনকে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তাহলে দুজনের প্রেম চলতে থাকুক, আমি যাচ্ছি, পরে আসবো। ততক্ষণে আমার বন্ধুকে সামনে রাখো লিমা। ঠিক আছে।
তখন আমি লাঠি নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে থেকে আব্বু বাইরে বসে আছে। তখনই আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি আগামীকাল একটু ঢাকা যাব জাহিদের সাথে। ঠিক আছে, তা না হয় যাবি, কিন্তু বাবা আমার কাছে তো বেশি টাকা নেই, 100-এর মতো আছে, তা দিয়ে কি তোর হবে? টাকা লাগবে না আব্বু, জাহিদ সব খরচ দেবে, আমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, যাস। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা নিয়ে ভাবতে লাগলাম, মাকে তাহলে ফোন করে বলে দিই আমি আগামীকাল আসছি। তখন ফোনটা নিয়ে মাকে কল দিলাম, কিন্তু মায়ের ফোন বন্ধ বলছে। অনেকক্ষণ ট্রাই করলাম, কাজ হলো না। তখন মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, মায়া তো ফোন বন্ধ করার কথা না, কিছু হয়েছে নাকি আবার? না, কি আর হবে, এমনও তো হতে পারে ফোনে চার্জ নাই। থাক, আগামীকাল গিয়ে না হয় কথা হবে। তারপর ফোনটা রেখে একটু ঘুমিয়ে তারপর উঠে সারা দিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাহিদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর জাহিদ বলল, তুই আসছিস, চল এখন যাওয়া যাক। চল। আচ্ছা, তুই যে এখন যাচ্ছিস, মায়াকে বলছিস এই কথা? না, এখনো বলেনি। কেন, জানিয়ে দে তুই যে যাচ্ছিস আজ তার কাছে, শুনলে খুব খুশি হবে। গতকাল থেকে ফোন বন্ধ মায়ার। সকালে উঠে ট্রাই করেছে কিন্তু লাভ হয়নি, বন্ধ ফোন। এখন আমার ফোন বন্ধ হয়ে গেছে, মনে ছিল না ফোনটা চার্জ দিতে। তাহলে আমার ফোন দিয়ে কল করে কথা বল। ফোন নাম্বার জানা নেই। দূর হালা, তুই কোনো কাজেরই না, নিজের গার্লফ্রেন্ডের ফোন নাম্বার মনে রাখতে পারিস না। থাক, বাদ দে, মায়ের বাসায় গেলেই না হয় দেখবে, আর সারপ্রাইজ হিসেবে দেখবে। কথাটা খারাপ বলিস নাই, ভালোই বলছিস। আচ্ছা চল তাহলে। তারপর দুজন বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। 3 ঘন্টা পর পৌঁছে গেলাম ঢাকা। গাড়ি থেকে নামার পর জাহিদ বলল, চল এখন তোকে প্যান্ট শার্ট নিয়ে দেই। চল। আচ্ছা, তোর চাচার দোকান কোথায়? আরে একটু সামনে চাচার দোকান, চল গেলেই দেখতে পারবি। তারপর জাহিদ তার চাচার দোকানে নিয়ে গেল আমায়। গিয়ে সালাম দিল তার চাচাকে। সালামের জবাব দেওয়ার পর জাহিদ তার চাচাকে বলল, কেমন আছো চাচা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। চাচা, আমার একটা প্যান্ট আর শার্ট লাগবে। ঠিক আছে, যা লাগবে নিয়ে যা। তারপর জাহিদ একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে দিল, দিয়ে আমায় বলল, এইগুলো পরে আয় এখন। আচ্ছা, কিন্তু কোথায় পড়বো গিয়ে? ওই তো তোর সামনে ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে পরে আয়। ঠিক আছে। তারপর আমি প্যান্ট আর শার্ট নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে। সেখানে গিয়ে পরে কিছুক্ষণ পর বের হলাম। তখন জাহিদ আমার দেখে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো তোকে। তাক, আর পাম মারতে হবে না। এই জন্য কারো প্রশংসা করতে নেই। যা শালা, আর বলবো না। আচ্ছা তাক, রাগ করিস না, এখন চল যাওয়া যাক। চল। তারপর জাহিদ তার চাচার কাছে গিয়ে টাকা দিতে চাইলো, কিন্তু নিল না। জাহিদ জোর করে 1000 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে আসার পর আমি বললাম, আচ্ছা, মন্ত্রীর বাসা কোথায়? জাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই বাড়িটাও চিনিস না? না, চিনি না তো। তাহলে প্রেম করতে গেলি কেন? ফোন নাম্বার জানা নেই, বাসার ঠিকানাও জানা নেই। আরে, আমি কি এগুলা জিজ্ঞেস করেছি নাকি? কথা হলো সেদিন, প্রেম হলো 2 দিন, ঠিকানা নেব কোন দিন তাহলে? বুঝতে পারছি। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি মন্ত্রীর বাসার উত্তরা। হ্যাঁ, আচ্ছা চল। তারপর দুজনে মিলে একটা গাড়ি নিয়ে মন্ত্রীর বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। কিছুক্ষণ পর চলে গেলাম। গাড়ি থেকে নেমে আমি বললাম, আচ্ছা দোস্ত, আমরা তো মন্ত্রীর বাসায় যাচ্ছি, তাহলে কালী হাতে কেন যাচ্ছি? কারো বাসায় গেলে তো কিছু নিয়ে যেতে হয়। তখন জাহিদ তার মাথায় হাত দিয়ে বলল, উফ, একদম ভুলে গেছি, তুই ভালো কথা মনে করিয়ে দিলি। চল কিছু ফল কিনে নিয়ে আসি। তারপর কিছুটা সামনে গিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম। নিয়ে মন্ত্রীর বাসা যেতে লাগলাম। কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলাম। এসে তাদের বাসার দিকে তাকিয়ে আমি অবাক। তখন আমি বললাম, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর। সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা, ভিতরে চল, আরো অবাক হতে পারিস। তারপর আমি আর জাহিদ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাব, তখন একজন দারোয়ান এসে বলল, কি চাই আপনাদের? না বলে এমন বাসায় ঢুকছেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে আসছি মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে। আমাদেরকে মন্ত্রী সাহেব চেনেন? চেনে আপনাদের?
আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল। আসেন, ভেতরে আসেন। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তারা হয়তো বডিগার্ড। কিছুটা সামনে যাওয়ার পর দেখি 8 থেকে 10টা গাড়ি, সাথে BMW গাড়ি। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি সব কিছু। এক পাশে ঝর্ণা বসানো, তারপর পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরও অনেক রকমের ফুল। হঠাৎ জাহিদ বলল, কি রে, আর কত দাঁড়িয়ে দেখবি? এবার তো চল ভেতরে। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রী সাহেব বসে আছে। অন্যদিকে তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাতে আছে আর চিন্তার মধ্যে আছে। তখন আমি গিয়ে সালাম দিলাম, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, কেমন আছেন? কোনো কথা বলল না, চুপ করে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? জি আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বলল না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ ফলগুলো কোথায়? টেবিলে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে, জাহিদ তখন মায়ের আম্মু এসে বলল। দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয় আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপরে রাখে। তখন জাহিদ বলে, আন্টি ওয়াশরুমে যাব, চাপ দিয়েছে। একটু কোন দিকে ওয়াশরুম? তখন মায়ের আম্মু বলে। আমার সাথে আসো। তারপর জাহিদ তার পিছনে পিছনে যায় একটা রুমে। যাওয়ার পর মায়ের আম্মু বলল, আচ্ছা, আমার মেয়ের জামাইকে? ওই তো দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেবের সামনে, সেটাই। মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিছে। আচ্ছা আন্টি, মায়া কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ের সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে আর মায়ের সাথে কথা বলতে। কিন্তু মা তো গতকাল রাতে পালিয়ে গেছে, তার কাছে বলল গ্রামে চলে যাবে, আর আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। মায়ের আব্বু এই সম্পর্কে অমত। তখন জাহিদ অবাক হয়ে বলল, কি বলছেন আন্টি? মায়া তো এখনো যায়নি। কি যায়নি? গ্রামে গেলে অবশ্যই দেখতাম তাকে। যায়নি? তোমরা বড্ড ভুল করেছো। আজ এসে নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের উপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ের আম্মুর কথা শুনে। তখন মায়ের আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমায় অনেক মেরেছে, আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে মায়াকে যেখান থেকে পাই তুলে নিয়ে আসতে। মায়ের আব্বু একদম রাজি না এই সম্পর্কে। তখন জাহিদ মায়ের আম্মুকে বলল, আচ্ছা আন্টি, কেন রাজি না? নীরব গ্রামের ছেলে বলে। সেটা তো আছেই, তার পিছনে আরো একটা কারণ আছে যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা? মায়ার আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজনের সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবে বলে, আর সেই লোকটা মায়ের আব্বুকে মন্ত্রী বানিয়ে দিবে বলেছে, কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে এই শর্ত দিয়েছিল। আর মায়ের আব্বু তখন রাজি হয়ে যায়, সে মন্ত্রী হবে বলে তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এই জন্য রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটা কে আর সেই লোকটা কি আপনি জানেন? আমি সঠিক বলতে পারছি না, তবে আমি মায়ের আব্বুর পার্সোনাল গার্ডের কাছে শুনেছি এইগুলা। আর গার্ড সব শেষে এটাই বলেছে ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে আর অনেক মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে। কি বলছেন আন্টি? তাই তো আমি মায়াকে পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়, আর এই জন্য আমায় মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে এটা আমি জানি না। আর এখন তুমি বললে মায়া যায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মায়া যেহেতু নীরবকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো কোনো মতো বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে পারো কিনা, যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। তোমার বেশি কিছু না হলেও নীরবকে অবশ্যই কিছু করবে, এমনকি মেরে ফেলতেও পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাহিদ চলে আসতে যাবে, তখন মায়ের আম্মু আবার বলল, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুম এই দিকে, চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আগে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর বের হয়ে দৌড়ে নিচে গেল। আর এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উত্তর পেলাম না মায়ের আব্বুর কাছ থেকে। কিন্তু মায়ের আব্বু মনে হচ্ছে কারোর সাথে চ্যাট করছে। তার কিছুক্ষণ পর মায়ের আব্বু একটা হাসি দিয়ে আমায় বলল, চলো আমার সাথে। তখন আমি বললাম, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এই বলে মায়ের আব্বু যেতে লাগলো। তখন আমিও যেতে লাগলাম তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে আমার হাত ধরে বলল, দাঁড়া, যাস না, আমার কথা শোন আগে। তখন আমি জাহিদকে বললাম,
এখন কথা বলার সময় নেই, চল আগে শুনে আসি মায়ের আব্বু কি বলে। আমার যেতে বলছে তার সাথে। আরে আগে আমার কথাটি শোন। না, এখন কিছু শুনবো না, চল। তখনই মায়ের আব্বু পিছনে ফিরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। আসছে। এ বলে জায়েদকে টেনে নিয়ে যেতে লাগলাম। তারপর মায়ের আব্বু তাদের বাসার পিছনের দিকে আমাদের নিয়ে গেল। যাওয়ার পর দেখতে পেলাম সেখানে একটা ঘর, পুরনো, মনে হচ্ছে এই ঘরে দারোয়ান থাকে। তখন আমি ঘরের দিকে লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো কেউ আছে এই ঘরে। আমাদের নিয়ে ঘরে যাওয়ার পর দেখতে পেলাম তখন সেখানে 8 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে। আমি তো দেখে অবাক। তখন মায়ের আব্বু বলল, এরা আমারই লোক, এদের আমি সহজে ডাকি না, কিন্তু আজ একটা কাজে ডাকতে হলো। কেন, কি হয়েছে আজ যার কারণে ডাকতে হলো? সেটা একটু পরেই জানতে পারবি, এখন এদিকে আসো। তখন আমি কাছে গেলাম। যাওয়ার পর মায়ের আব্বু রাগী গলায় বলল, আমার মেয়েকে তো ভালোই ওর প্রেমের জালে ফাঁসিয়েছিস। তখন আমি অবাক হয়ে গেলাম তার হঠাৎ এমন ব্যবহার দেখে, আর বললাম, কি বলছেন এগুলো? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? কি সত্যি কথা বললাম বলে অবাক হলি? তোদের মতো ছেলেকে আমার ভালো করেই চেনা আছে। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু সত্যি মায়াকে ভালোবাসি। তখন জাহিদ বলল, আঙ্কেল সত্যি নীরব মায়াকে ভালোবাসে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি। সত্যিই ভালোবাসিস না মিথ্যা তা আমি জানি। কি ভাবছিস আমি বুঝতে পারবো না? তোর মতলব কি? তোদের মতো গরিব ভিখারিকে চেনা আছে তিলে তিলে। দেখুন, আমরা গরিব তাই বলে ভিখারি বলে গালি দিবেন না। হয়তো আপনার মতো এত বড় বাড়ি গাড়ি টাকা পাওয়ার নেই, কিন্তু আপনার চেয়ে বেশি ভালোবাসা এই গরিবের আছে, যেটা আপনার নেই। ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই সব। তোদের ভিখারি বলবো না তো কি বলবো? তোরা তো মনে হয় 3 বেলা ঠিক মতো খেতেও পারিস না, আবার আমার মেয়েকে নিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিস। নিয়ে খাওয়াবে কে? তোর বাপ। আপনি কিন্তু মুখের ভাষা খারাপ করছেন। বাবা আমাকে এখানে টানছেন কেন? তোদের মতো ভিখারির জন্য এই ভাষাই ঠিক আছে। কি ভাবছিস তুই আমার মেয়েকে তোর প্রেমের জালে ফাঁসিয়ে সব কিছু আমার কাছ থেকে নিয়ে যাবি? তা আমি কোনো দিন হতে দেবো না। আর তুই ভাবলে কি করে তোদের মতো ছোট লোকের ঘরে আমার মেয়েকে দেবো? আপনাকে আবারও বলছি, ভদ্রভাবে কথা বলুন। আর কি বললেন, আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি? আপনার মেয়ে উল্টা আমার জোর করে ভালোবাসা নিয়েছে। আমি রাজি হতে চাইনি, আপনার মেয়ে রাজি করিয়েছে। আমি রাজি হতে কেন চাইনি জানেন? কারণ আমাদের সাথে যায় না আপনাদের, তাই রাজি হতে চাইনি। কিন্তু মায়ের ভালোবাসার কাছে হেরে গিয়ে রাজি হয়েছি। আর কি জানি বললেন, আপনার সব কিছু নেওয়ার জন্য আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। আমরা যদি না কেউ মরি, তবু অন্যের কাছে গিয়ে হাত পেতে চাই না। আমার মেয়ে যেহেতু জোর করেইছে, তাহলে বল আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নেবি বল। টাকার অহংকার দেখাচ্ছেন? ও, অহংকার তো দেখাতেই পারেন, এত বড় একজন ব্যক্তি, মন্ত্রী এ দেশের, তা অহংকার তো থাকবেই। অহংকারের কথা বলছিস তো? আমি অহংকারী। এখন বল কত টাকা নিবি আমার মেয়ের জীবন থেকে চলে যেতে? যত টাকা চাইবি দেবো, বল। টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিব? আমি এমন ছেলে নয়। যদি টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিই, তাহলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে। ভালোবেসেছি টাকার জন্য নয়, সারা জীবন তার সাথে থাকার জন্য, ছেড়ে চলে যেতে নয়। দেখ তোকে ভালো করে বলছি, আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। ভালোবেসেছি, ভালোবাসবো, তবু তাকে ছেড়ে চলে যাব না। তোকে শেষবারের মতো বলছি, যত টাকা লাগে দেবো, আমার মেয়ের জীবন থেকে সরে যা। সেটা কখনো সম্ভব নয়। তখন মায়ের আব্বু রেগে তার লোকগুলোকে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে এমন করে মারতে যাতে বেঁচে না থাকে। তখন সেখান থেকে একটা লোক বলল, এটা বলে আমায় মারতে লাগলো। তখন জাহিদ বলল, আঙ্কেল প্লিজ নীরবকে মারবেন না, ওর আব্বু আম্মু তাহলে বাঁচতে পারবে না। তখন মায়ের আব্বু বলল, কে বাঁচবে কে মরবে তা আমার দেখার দরকার নেই, কোথায় তোরা এটা কেউ মেরে ফেল। তখন কিছু লোক গিয়ে জাহিদকে মারতে লাগলো। তখন মায়ের আব্বু কাউকে ফোন দিয়ে বলল, বেআই সব রাস্তা ক্লিয়ার, এখন মায়াকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার আর বাধা হয়ে কেউ থাকলো না। অবস্থা থেকে কি বললো শুনতে পায়নি। তখন মায়ের আব্বু হাসতে হাসতে কথা বলে চলে গেল। আর এদিকে লোকগুলো আমাদেরকে মারতে লাগলো। এক পর্যায়ে লোকটা একটা চাকু নিয়ে আমার পেটে ঢুকিয়ে দেয়, তারপর রড দিয়ে মারতে থাকে। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আর জাহিদকে একইভাবে মারে। তারপর আমাদের দুজনকে একটা গাড়িতে তুলে একটা ময়লা ফেলার ড্রেনে ফেলে দেয়। এদিকে মায়ের আব্বু রুমে যাওয়ার পর মায়ের আম্মু রুমে গিয়ে বলল, ছেলে দুটি কোথায় এখন? আর তুমি ওই পেছনের রুমে কেন নিয়ে গেলে ছেলে দুটিকে? দুজনকেই মেরে ফেলেছি ওই রুমে নিয়ে গিয়ে। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো কি? তুমি এইগুলা মেরে ফেলেছো মানে?
অবাক হওয়ার কি হলো, মেরে ফেলেছি, আমার কথা শুনেনি তাই মেরে দিয়েছি। ছি, তুমি এই কাজটা করতে পারলে? ছেলেটা না হয় গরিব, তাই বলে কি ছেলেটা যদি তোমার মেয়ে থাকতে পারে তার সাথে, তাহলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, আমার আপত্তি আছে তাই মেরে ফেলেছি। নিজের মেয়ের ভালোবাসার মানুষটিকে মেরে ফেললে তাই বলে? এখন চুপ করো, এখন নয়তো তোমাকে মারতে বাধ্য হব। হ্যাঁ, মারো। তোমার মতো জঘন্য মানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে দুটি ছড় দিয়ে বলল, ওই ছেলেকে মেরেছি কারণ ওই ছেলে আমার পছন্দ না। মায়ের বিয়ে ঠিক করা আছে আর আমি আমার সেই বন্ধুর ছেলের সাথেই মায়ের বিয়ে দেবো। ছি, তুমি কেমন মেয়ের বাবা বলো তো, যে কিনা জেনে শুনে খারাপ ছেলের হাতে মেয়েকে তুলে দিতে চাইছে? কে বললো খারাপ ছেলে? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে, তাই সারাদিন নেশায় ডুবে থাকে আর রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে, এটাই ভালো ছেলে। ছি, নিজের মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিতে চাইছো সামান্য মন্ত্রীর পদে থাকার জন্য? ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। তোমার মতো এমন একটা জঘন্য মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। ছি, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তখন মায়ের আব্বু রাগী গলায় বলল, এই বাড়ি থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। চুপ করে ঘরে বসে থাকো, ছেলে যেমনই হোক বিয়ে ওই ছেলের সাথেই হবে। তখন দুজনেই চুপ করে রইল। আরও কিছুক্ষণ যাওয়ার পর মায়ের আম্মু বলল, ঠিক আছে, আমি যাব না। তুমি মায়াকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে তো? যাও, দাও গিয়ে, কিচ্ছু বলবো না। তবে একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে যদি শুনতে পারে তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলেছো, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখো। মায়ের আব্বু আর কিছু না বলে রুম থেকে চলে আসলো। তখন মায়ের আম্মু কান্না করতে করতে বলল, মায়া, মা আমার, আমি পারলাম না তোর জন্য কিছু করতে, বাঁচাতে পারলাম না তোর প্রিয় মানুষটিকে। কোথায় তুই এখন? এদিকে আমার আব্বু রুমের বাইরে বসে ক্ষেতের জন্য নেটের জাল ঠিক করছিল, তা চারিপাশ দিয়ে বন্ধ করতে। তখন কেউ আব্বুকে সালাম দিয়ে বলল। এটা কি নীরবদের বাসা? তখন আব্বু সালামের উত্তর নিয়ে বলল, তুমি কে মা? আমি মায়া, ঢাকা থেকে আসছি। আপনি কি হন নীরবের? আমি নীরবের আব্বু, আর ওই যে রান্না করছে নীরবের আম্মু। কেন, কি হয়েছে? তখন মায়া আব্বুর পায়ে ধরে সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আব্বা, আর এখন থেকে এখানেই থাকবো আপনাদের সাথে। আব্বু তো মায়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, আমার ছেলের বউ মানে? বিয়ে করলো কবে আমার ছেলে? আব্বা সত্যি বলছি, আমি আপনার ছেলের বউ কেন বলিনি আপনাকে? আপনার ছেলের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। কই না তো, কিছু বলেনি তো শয়তান পোলা। তাহলে ডাকুন, বলে দিবে এক্ষুনি। কিন্তু নীরব তো ঢাকা গেছে, কি কাজে বললো? আসলে আব্বা কোনো কাজে না, আমায় নিয়ে আসতে গেছে আপনাকে মিথ্যে কথা বলে। কি এত বড় মিথ্যে কথা? হুম। কই গো নীরবের আম্মু, জলদি এদিকে আসো। তখন আম্মু বলল, একটু পর আসছি। একটু পর না, এখনই আসো। ইস, রান্না করতে বসেও শান্তি নেই তোমার জন্য। আসো আর দেখো। তখন আম্মু এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আম্মু জিজ্ঞেস করলো, তুমি কে মা? তখন মায়া গিয়ে আম্মুর পায়ে ধরে সালাম করে বলল, আম্মা, আমি আপনার একমাত্র ছেলের বউ। আম্মু মায়ের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি? দেখছো, তোমার ছেলে না বলে বিয়ে করে ফেলছে। তখন আম্মু বলল, খুব ভালো করছে। আমার জন্য একটা বৌমা নিয়ে এসে আমিও মনে মনে ভাবছিলাম বিয়ের কথা। মাশাল্লাহ, খুব সুন্দর আমার বৌমা। ছেলের পছন্দ আছে। তখন মায়া আম্মুকে বলল, আম্মা, একটু বসা যাবে? পা ব্যথা হয়ে গেছে, হেঁটে আসছি তো। বসো ঘরে এসে বৌমা। তখন মায়া গড়ে গিয়ে বসে আম্মুকে বলল, আম্মা, কখন গিয়েছে আমার বর বাসা থেকে? সেই সকালে গিয়েছে, এখনো আসেনি, ফোনটাও বন্ধ। তখন মায়া ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন আম্মা? ফোন বন্ধ মানে? কতবার ফোন দিলাম, বন্ধ বলছে। চিন্তার কোনো কারণ নেই, জাহিদ আছে সাথে। এই জাহিদ কি আম্মা? নীরবের বন্ধু, আমাদের একখানেই বাসা। জাহিদ ভাইয়ের ফোন নাম্বার আছে আপনার কাছে? মা, আপনার কাছে থাকলে দিন, আমি জিজ্ঞাসা করি কোথায় আছে। আমার কাছে নেই, নীরবের আব্বুর কাছে আছে। তুমি বসো, আমি নীরবের আব্বুর ফোন দিয়ে আসছি, তুমি কল দিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু চলে গেল আর মায়া তখন চিন্তা করতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো? যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আব্বু তো নিশ্চয়ই কিছু করবে গেলে। যদি আমার জানটার কিছু হয় তাহলে আমি ছাড়বো না কাউকে। কিছুক্ষণ পর আব্বুর কাছ থেকে ফোন নিয়ে আসলো। এসে মায়ের কাছে ফোন দিয়ে বলল, নাও মা, কল দাও। আর একটা কথা,
তোমাকে না নিয়ে আসতে গেছে, তুমি তাহলে আগেই আসলে কেন? আসলে মা, আমি মনে করেছি আজ আমায় নিয়ে আসতে যাবে না, আর আমি চাইছিলাম না তার কষ্ট হোক, তাই আমি নিজে চলে আসছি। আচ্ছা, ভালো করেছো এসে, কিন্তু একটা ফোন করে আসতে তো পারতে। আমার ফোন নষ্ট হয়ে গেছে মা, তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর তুমিও কোথাও থাকো জানি বললে। মা আর তোমার আব্বু কি করে, তারা রাজি আছে তো? তখন মায়া মনে মনে ভাবতে লাগলো। এখন আসল পরিচয় দেওয়া যাবে না, তাহলে কিছু একটা হতে পারে। আগে জানটা আসুক, তারপর যদি বলে তাহলে আসল পরিচয় দিয়ে দিব, এখন মিথ্যে বলে দিই। তখন মায়ার চুপ করে দেখা দেখে আম্মু আবার বলল। কি হলো মা, বলো। আসলে আম্মা, আমার এই পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপর থেকে একটা আন্টির কাছে বড় হয়েছি। এই বলে মায়া কান্না করে দিল। তখন আম্মু চোখের পানি মুছে দিয়ে বলল। কে বললো তোমার আব্বু আম্মু নেই? আমরা আছি তো, আর কান্না করবে না। মা, আর কান্না করব না, আমি আব্বু আম্মু পেয়ে গেছি। আচ্ছা মা, তুমি এই গরিবের ঘরে থাকতে পারবে, এই ভাঙা ঘরে? কেন পারবো না মা? তুমি তো শহরের মেয়ে, তাই বললাম। শহরের মেয়ে বলে কি হয়েছে, আমি আমার মায়ের সাথে এই ভাঙা ঘরে থাকতে পারবো। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে মা। তখন আম্মু চলে গেল, আর মায়া তখন জাহিদকে ফোন দিল, কিন্তু ফোন দেওয়ার পর মায়া শুনতে পেলো ফোনটা বন্ধ। তখন মায়া একটু ভয় পেয়ে গেল। তখন আবার ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। তখন মায়া চিন্তার মধ্যে পড়ে গেল, আর মনে মনে বলতে লাগলো। আমার জানটার কিছু হয়নি তো? ফোন বন্ধ থাকবো কেন এই দুজনে? দেখি তো আম্মুকে ফোন দিয়ে আজ বাসায় গিয়েছে কিনা। তখন মায়া তার আম্মুর ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো। তখন মায়া বলতে লাগলো। আম্মু, আম্মু, আমি মায়া, আমার জানটা নাকি আমার কাছে গেছে। কোথায় আমার জানটা? চলে আসছে কি সেখান থেকে? অপাস থেকে কোনো উত্তর আসছে না, শুধু ফুফিয়ে কান্না করার শব্দ আসছে। তখন মায়া আবারও বলল। আম্মু, কিছু হয়নি তো আমার জানটার? তুমি কান্না করছো কেন, বলো না কোথায়? আমি আর থাকতে পারছি না। তখন মায়ের আম্মু অপাস থেকে কান্না করতে করতে বলল। তোর জান আর নেই, তোর আব্বু মেরে ফেলছে। মায়া এটা শুনে সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আম্মু মায়ের এমন চিৎকার শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে দেখে মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তখন আম্মু দৌড়ে গিয়ে আব্বুকে ডাকলো। তখন আব্বু এসে দেখলো মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আব্বু গিয়ে আমাদের গ্রামের ডাক্তারকে নিয়ে আসলো বাসায়, কারণ গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে, তাই গ্রামের ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে মায়াকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ডাক্তার মায়াকে দেখে বলল। ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি। আমি ইঞ্জেকশন দিচ্ছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। আর কিছু ঔষধ দেব, আসেন নিয়ে যান। ঠিক আছে ডাক্তার সাহেব, চলুন। তখন আম্মু আব্বুকে বলল। কি এমন হলো মেয়েটার, অজ্ঞান হয়ে গেল? কিছুক্ষণ আগে দেখলাম কত হাসি খুশি, ভালোই ছিল। জ্ঞান ফিরলে জিজ্ঞেস করো কি হয়েছে। তখন ডাক্তার বলল। আচ্ছা, এই মেয়েটা কি হয় আপনাদের? আমার ছেলের বউ। কি বলছেন? আপনার ছেলে বিয়ে করলো কবে? কিছুদিন আগেই বিয়ে করেছে দুইজন, আমাদের না জানিয়ে। এখন আমরা একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, আপনারা কি এই মেয়ের সম্পর্কে কিছু জানেন? তার আব্বু কি করে, কোথায় থাকে? আমি সঠিক জানি না, তবে বললো কেউ নাই। তাহলে আপনাদের মিথ্যা কথা বলেছে? আব্বু আম্মু দুজনই অবাক হয়ে গেল। আর তখন আব্বু বলল। কি বলছেন ডাক্তার, মিথ্যা বলছে মানে? মিথ্যা বলছে। আপনাদের হয়তো ধারণাই নেই এই মেয়ে কে, জানেন? কে এই মেয়ে? এই হচ্ছে মন্দিরের মেয়ে, নাম মায়া। এই শুনে আব্বু আম্মু দুজনই অনেক অবাক হয়ে গেল। তখন আম্মু বলল। কি বলছেন ডাক্তার, মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে। যাক, আপনাদের কপাল খুবই ভালো, এত বড়লোক ঘরের মেয়ে পেলেন। তখন আম্মু আব্বু দুজনে চুপ করে রইল। তখন ডাক্তার বলল। চলেন, কিছু ঔষধ দিচ্ছি, নিয়ে যান। তারপর আব্বু চলে গেল ডাক্তারের সাথে। তখন আম্মু বলল। এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আসছে সাধারণ এই খেটে খাওয়া গরিব ঘরে। একে রাখার মতো তো আমাদের বড় বাড়ি নাই, কি করে রাখবো? নাও, জ্ঞান ফিরলে একে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। তারপর আম্মু কিছুক্ষণ বসে রান্না করতে চলে গেল। ওদিকে মায়ের আব্বু বাসায় গিয়ে মায়ের আম্মুকে বলল। শোনো, কিছুক্ষণ পর
ছেলের বাড়ি থেকে তার আব্বু আর ছেলে আসবে, তুমি কোনো কথা বলবে না। আমার কিছু বলার ইচ্ছাও নেই এই নেশাখোর ছেলের সাথে। ছেলে যেমনই হোক আমার মেয়ের সাথে বিয়ে হবেই। ছি, তোমার সাথে কথা বলতেই ঘৃণা লাগছে। তারপর মায়ের আম্মু আর কিছু না বলে তার রুমে চলে গেল। তখন মায়ের আব্বু পুলিশ কমিশনারকে ফোন দিল। আমার মেয়ে কোথায় এখনো? স্যার আগামীকালের মাঝেই পেয়ে যাবেন আপনার মেয়েকে। তাই যেন হয়, ফোন রাখছি। তারপর ফোনটা কেটে মায়ের আব্বু তার লোকজনকে ফোন দিল আসার জন্য। কিছুক্ষণ পর তার লোকজন চলে আসলো। তখন মায়ের আব্বু জিজ্ঞেস করলো, ছেলে দুটাকে একেবারে মেরে ফেলেছিস তো? তখন সেখান থেকে একটা লোক বলল, বস, দুইটাকে মেরে ফেলেছি একেবারে। বেঁচে থাকার সম্ভাবনা আছে কি? বেঁচে থাকার সম্ভাবনা নেই, কিন্তু যদি থেকেও থাকে তবুও বাঁচতে পারবে না। কোথায় ফেলে আসছিস দুটোকে? ময়লার ড্রেনে ফেলে যাচ্ছি, যেখানে মানুষ তো যাও দূরের কথা, একটা কুকুর বেড়াল পর্যন্ত যায় না। গুড, খুব ভালো কাজ করছিস। মায়া আসলে শুধু একটা পত্রিকার মাঝে ছাপিয়ে মৃত বললেই হবে। আপনার বুদ্ধি আছে বস। এই নে 1 কোটি টাকা, আগামীকাল ব্যাংক থেকে তুলে নিস। ঠিক আছে বস, তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। তারপর লোকগুলো চলে গেল। তখন মায়ার আব্বু উঠে তার রুমে যাবে, তখনই পিছন থেকে কেউ তাকে ডাকলো। মায়ের আব্বু তাকিয়ে দেখলো ছেলে আর তার আব্বু আসছে। তখন মায়ের আব্বু গিয়ে হাত মিলিয়ে বলল, আরে সুমন সাহেব, ও তো এখন বিয়েই হয়ে গেছি আমরা। তা বিয়ে সাহেব কেমন আছেন? এই তো ভালো আছি, আর আপনি কেমন আছেন বিআই? আমি ভালো আছি। তা জামাই বাবা কেমন আছো তুমি? ও আপনাদের তো ছেলের নাম বলা হয়নি। ছেলের নাম হচ্ছে আবির হাসান। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চলো বসে কথা বলি। চলুন এখন তাহলে সুমন সাহেবের পরিচয় দেই। সুমন সাহেব একসময় মন্ত্রী ছিলেন। খুব পাওয়ার ছিল তার। তাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ রাজনীতিকের পাশাপাশি মানুষ মেরে ফেলতো, তাই তাকে ভয় পেত সবাই বেশি। যখনই দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয় তখন তাকে মন্ত্রী থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ জনগণ তাকে আর চায়নি। আন্দোলন করতে শুরু করে তাই তাকে বাধ্য হয়ে নামিয়ে দেওয়া হয়। সুমন সাহেবের 2টি ছেলে। ছোট ছেলের নাম আরমান। ছোট ছেলে বর্তমানে জেল কাটছে 10 বছরের জন্য, কারণ 2টি মেয়েকে রেপ করে মেরে ফেলছে, তাই তাকে 10 বছরের জেল দিয়েছে। আর আবির তার বড় ছেলে, সারাদিন নেশার মাঝে পড়ে থাকে, রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। সুমন সাহেবের স্ত্রী মারা গেছে অনেক আগে হার্ট অ্যাটাক করে, তারপর আর সে বিয়ে করেনি। সুমন সাহেব যখন মন্ত্রী পদ থেকে সরে আসে তারপর থেকে তার একটু পাওয়ার কমে গেছে, তবুও এখন অনেক বড় বড় নেতা তাকে ভয় পায়। মায়ের আব্বু ছিল এমপি, তার খুব শখ ছিল সে মন্ত্রী হবে, তাই সে সুমন সাহেবের সাহায্য নিয়ে মন্ত্রী হয়, কারণ এখনও সুমন সাহেব বড় বড় নেতাদের যা বলে তাই করে। আর মন্ত্রী করে দেওয়ার বিনিময়ে মায়াকে চায় তার বড় ছেলের বউ হিসাবে। তখন মায়ের আব্বু মন্ত্রী হওয়ার জন্য কথাতে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দেবে যদি সে মন্ত্রী হতে পারে। তারপর মায়ের আব্বু মন্ত্রী হওয়ার সকল সাহায্য করেছে। অবশেষে মায়ের আব্বু মন্ত্রী হয়ে গেছে, তাই তার কথা অনুযায়ী মায়াকে তার ছেলের সাথে বিয়ে দেবে। এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই বসে পড়লো সোফায়। তখন মায়ের আব্বু তাদের কাজের লোককে বলে কিছু নিয়ে আসতে। তারপর কাজের লোক গিয়ে ফল, মিষ্টি, দই ইত্যাদি এইগুলো দিয়ে যায়। তখন সুমন সাহেব বলল, মায়াকে পাওয়া গেছে? আগামীকালের মধ্যে বললেই খুঁজে নিয়ে আসবে। তাহলে আর চিন্তা কিসের, আমরা 2 দিন পর না হয় এসে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমিও তাই ভাবছিলাম। বিয়ান সাহেব কোথায়? রুমে শুয়ে আছে, বললো মাথা ব্যথা করছে, মনে হয় ঘুমিয়ে আছে। ডাকবো? না, ডাকার দরকার নেই, ঘুমিয়ে থাকো। তারপরে সবাই মিলে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। যাওয়ার পর মায়ের আব্বু বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে মায়ের আব্বু আর আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে মায়ের এখনো জ্ঞান ফিরেনি। আব্বু আম্মু চিন্তার মধ্যে পড়ে গেল। ডাক্তারকে ফোন করে সব বলল। তখন ডাক্তার বলল একটু সময় লাগবে, তার শরীর অনেক দুর্বল, তাই জ্ঞান ফিরতে লেট হবে। তারপর আব্বু আম্মু না খেয়ে শুয়ে পড়লো। মায়া জ্ঞান ফিরল মাঝরাতে। মায়া তাকিয়ে দেখলো আম্মু তার পাশে শুয়ে আছে, আব্বু নেই। তখন মায়া উঠে কান্না করতে লাগলো। মায়ের কান্না শুনে আম্মুর ঘুম ভেঙে গেল। তখন ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলল, মা, আমার জানটা। এই বলে আবারও কান্না ভেঙে পড়লো। তখন আম্মু বলল, মারে কাঁদিস না, তুই বল কি হয়েছে, আমায় বল। কিন্তু মায়া কান্না করতে লাগলো। কি করে বলবে সে, তার জানটা আর নেই এই পৃথিবীতে। কান্নার কারণে কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর আম্মু বলল, এইভাবে কান্না না করে আমায় বল কি হয়েছে, আর যদি না বলিস কান্না না করে সমাধান কর। তখন মায়া মনে মনে বলল। তখন আম্মু বলল, মারে কাঁদিস না, বল আমায় কি হয়েছে বল। তখন মায়া একটু কান্না থামিয়ে বলল,
কি করে থাকবো এখন আমি? মা, তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তোর কথাই কিছু বুঝি না, ভালো করে বল। মায়া যখনই বলতে যাবে কিন্তু কিছু একটা ভেবে থেমে গেল আর মনে মনে ভাবতে লাগলো। না, এখন বলা ঠিক হবে না। আমার জান আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমি বিশ্বাস করি না আমায় ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই আটকে রেখেছে আব্বু। আমি আব্বুকে ছাড়বো না, এক্ষুনি যাব। তখন আম্মু বলল। কিরে বল, কি হয়েছে? তখন মায়া কষ্টগুলো লুকিয়ে কান্নাগুলো ছাপা দিয়ে ফুফিয়ে ফুফিয়ে বলল। মা, আমার বর নাকি জেলে আছে। কি বলছিস? কি মা, এটা হতে পারে না। কি হয়েছে আমার ছেলে? কিছু করেনি। যে গাড়ি নিয়ে গিয়েছে সেই গাড়িতে ড্রাগস পাওয়া গেছে, তাই সবাইকে জেলে নিয়ে গেছে। কিসের ড্রাগস? এটা কি সেই ডাব সাবান সেটা শরীরে দেয়? আরে না, এটা সাবান না, তুমি বুঝতে পারবে না। এটা একটা নেশা জাতীয় দ্রব্য। এখন আমার ছেলের কি হবে? আমি আছি, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা, একটা সত্যি কথা বলবি মা? কি বলো মা? তুই কে? এটা সত্যি কথা বলবি? সত্যি কথা বললে আমায় ঘর থেকে বের করে দিবে না তো? তুই বল আগে। তুমি বলো, আগে ঘর থেকে বের করে দিবে না? আচ্ছা ঠিক আছে, বল। আমি মন্ত্রীর মেয়ে। তাহলে তুই মায়ের কাছে মিথ্যা কথা বললি কেন? ভয় হচ্ছিল, যদি তুমি মেনে না নাও তাই বলছি। সবাই রাজি আছে? আমি রাজি করিয়ে নিব। থাকতে পারবি এই ভাঙা গরিব ঘরে? থাকতে পারবো। তোমরা যেখানে রাখবে থাকবো, যেখানে খেতে দিবে খাবো। আমি গিয়ে আমার বরটাকে নিয়ে আসছি। তুই সকালে যাবি, এত রাতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর কিছুক্ষণ পর তাহলে যাই। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাস। এখন শুয়ে থাক। তুমি শুয়ে থাকো, আমি আর ঘুমাবো না। তখন আম্মু শুয়ে পড়লো আর মায়া মনে মনে বলতে লাগলো। কি করে ঘুমাবো? ভিতরে সব পুড়ে যাচ্ছে, পারছি না চিৎকার করে কাঁদতে। কিছুক্ষণ পর মায়া বেরিয়ে পড়লো রুম থেকে। নিজেকে সামনে রাখতে পারছে না বলে কিছুটা দূরে গিয়ে মায়া হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করছো? কি করেছি আমি? আমায় কেন কষ্ট দিচ্ছ? আমি তো তাকে ভালোবেসেছি, সারা জীবন থাকতে চেয়েছি তার কাছে একসাথে। আর তুমি আমায় রেখে আমার জানটাকে কেড়ে নিয়ে যাচ্ছ। আমি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। অনেক ভালোবাসি। এই বলে মায়া চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটু কান্না থামে আবারও বলতে লাগলো। যদি কিছু হয় আমার জানটার, তাহলে আমি কাউকে ছাড়বো না। তখন মায়া কান্না থামিয়ে ফুফিয়ে ফুফিয়ে দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূর গিয়ে বলতে লাগলো। এখন গাড়ি কোথায় পাবো? কোথায় পাবো গাড়ি আমি যাওয়ার জন্য? না, আর দাঁড়িয়ে ভাবলে চলবে না, লেট হয়ে যাবে। আমায় এক্ষুনি দৌড়ে যেতে হবে, না হলে লেট হবে। গাড়ি সামনে পেলে উঠে যাব। তখন মায়া আর কিছু না ভেবে দৌড়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো একটা বয়স্ক লোক আসছে। তখন মায়া দৌড়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো। আঙ্কেল, আঙ্কেল প্লিজ একটু বলবেন এখন গাড়ি পাবো কোথায় ঢাকা যেতে? তখন বয়স্ক লোকটা জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? এত সকালে কান্না করতে করতে কোথায় যাও? এগুলো এখন বলার সময় নেই, প্লিজ বলুন ঢাকায় যাওয়ার গাড়ি কোথায় পাবো? আচ্ছা বলছি, কিন্তু এই গ্রামে তো কোনো গাড়ি পাওয়া যাবে না এত সকালে। এখানে রিক্সা আর ভ্যান ছাড়া কিছু চলে না। তুমি ঢাকা যেতে চাইলে এখান দিয়ে সোজা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে মেন রোডে, সেখানে গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এই বলে মায়া দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে হাঁপিয়ে পড়লো। তখন একটু রেস্ট নিয়ে আবারও দৌড়ে যেতে লাগলো। অনেকক্ষণ পর মেইন রোডে গিয়ে পৌঁছালো। মায়া গিয়ে দেখলো একটা বাস দাঁড়িয়ে আছে। তখন মায়ের সাথে সাথে উঠে গেল। কিছুক্ষণ পর বাস চলতে লাগলো। মাঝ রাস্তা যাওয়ার পর হেল্পার এসে মায়ের কাছে ভাড়া চাইতে গিয়ে মায়াকে দেখে অবাক হয়ে গেল আর বলে উঠল। এরা সবাই শুনে মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর সবাই ছবি তুলতে লাগলো যে যার মতো। মায়ের ওইদিকে কোনো খেয়ালই নেই কে কী করছে। সারাটা রাস্তা এমন করে গেল। হেল্পার মায়ের কাছ থেকে ভাড়া নিল না। 3 ঘন্টা পর মায়া পৌঁছালো ঢাকা। বাস থেকে নেমে মায়া একটা সিএনজি নিয়ে উত্তরা যেতে লাগলো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। সিএনজি ভাড়া দিয়ে মায়া দৌড়ে
গেট দিয়ে ভিতরে চলে গেল। গিয়ে দেখলো তার আব্বু দাঁড়িয়ে আছে, গার্ড নিয়ে হয়তো কোথাও যাবে। তখন মায়া দৌড়ে গিয়ে তার আব্বুকে বুকে ঘুষি মারতে লাগলো আর কান্না করতে করতে বলল, আমার জানটা কোথায়? কেন আমার থেকে কেড়ে নিলে আমার জানটাকে? এই বলে মায়া কান্না করতে করতে মারতে লাগলো। তখন মায়ের আব্বুর বডিগার্ড এসে মায়াকে একটু দৌড়ে নিয়ে যায়। তখন মায়া সেই দুই বডিগার্ডের হাতে কামড় দিয়ে ছুটে এসে আবারও আব্বুর বুকে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, কি দোষ করেছি আমি? কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তার সাথে সারা জীবন থাকতে চাই। কেন মারলে আমার জানটাকে? তাহলে আমি তুমি ছাড়বো না। এই বলে মায়া কান্না করতে করতে বুকে ঘুষি মারতে লাগলো। তখন আরো কিছু বডিগার্ড এসে মায়াকে ধরে নিয়ে গেল। তখন মায়ের আব্বু বলল, শোন, ওই ছেলে আমার পছন্দ না, এর চেয়ে ভালো বড়লোক ছেলের সাথে তোর বিয়ে দেবো। লাগবে না আমার এর চেয়ে বড়লোক ঘরের ছেলে। প্লিজ আব্বু, তুমি আমার জানটাকে এনে দাও। আর কিচ্ছু চাই না, আমি চলে যাব। তোমার কিচ্ছু লাগবে না, কখনো আসবো না তোমার কাছে। শুধু আমার জানটাকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। এই বলে মায়া কান্না করতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, ওই ছেলেকে ভুলে যা, আগামী 15 দিনের মাঝে তোর বিয়ে। আমি যদি আমার জানটাকে না পাই তাহলে আমি মরে যাব। গুড, একে বন্দি করে ঘরে রাখো আর পাহারা দাও যাতে পালিয়ে না যায় আর নিজের কোনো ক্ষতি যাতে করতে না পারে খেয়াল রাখো। যাও, ভিতরে নিয়ে যাও। আর মায়ের আম্মুকে যেতে দেবে না আমি যতক্ষণ না আসি। তুমি কতক্ষণ খেয়াল রাখবে? আমি মরে যাব, দেখি কে বাঁচায়। তখন গার্ড মায়াকে ভিতরে নিয়ে যায় আর মায়ের আম্মু দেখে মায়াকে। তখন মায়ের আম্মু বলে উঠল, তোকে কতবার বলছি এখানে না আসতে, তবুও কেন আসলি? তোকে কে বলছে এখানে আসতে? নিজের বিপদ নিজে ডেকে আনলি কেন এখন? বিপদ? কিসের বিপদ? যাকে ছাড়া আমার জীবনের মূল্যই নেই এখন, যাকে ছাড়া বেঁচে থাকার কোনো মানই হয় না, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম তাকেই মেরে দিয়েছো। এখন আমি আর বেঁচে থেকে কি করব? আমি মরে গেলে না হয় আমার জানটার সাথে রেখো। তারপর মায়াকে তার রুমে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো। সাথে দুজন বডিগার্ড রাখলো যাতে মায়া নিজের কোনো ক্ষতি করতে না পারে। আর বাইরে থেকে দুজন পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের আম্মু যেতে চাইলো ভিতরে। তখন গার্ড তাকে বাধা দিয়ে বলল, সরি ম্যাডাম, আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কেন? আমার মেয়ের কাছে আমি যাব, তুমি বাধা দেওয়ার কে? ম্যাডাম, স্যার নিষেধ করেছে আপনাকে ভিতরে যাতে যেতে দেওয়া না হয়। স্যার যখন আসবে তখন মনে হয় যেতে পারবেন ম্যাডাম। তোমার স্যারের কথা রাখো, আমার কথা শোনো, যেতে দাও আমায়। সরি ম্যাডাম, আমরা পারবো না স্যারের অনুমতি না নিলে। আরে আজব তো, আমার মেয়ের কাছে আমি যাব, সেখানে তোমার স্যারের অনুমতি নেওয়ার কি আছে? ম্যাডাম, আমরা তা জানি না, স্যার যা বলছে তাই করতে আমরা বাধ্য। সরি ম্যাডাম। তখন মায়ের আম্মু আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে মায়ের রুমে গিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আর বেঁচে থাকতে চাই না আমি। যেখানে আমার ভালোবাসা মানুষটাই নেই সেখানে আমি কি করে থাকবো? এখনই মরে যাব আমি। এটা বলে মায়া একটা চাকু নিল। তখন মেয়ে গার্ডগুলো মায়ের হাত থেকে চাকু কেড়ে নিল। তখন মায়া বলল, চাকুটা দাও বলছি, আমি আর বাঁচতে চাই না। মায়া চাকু নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। তখন মায়া নিজের মাথা দেওয়ালের সাথে ধাক্কা দিতে যাবে। তখন মেয়ে গার্ডগুলো মায়াকে সেখান থেকে সরিয়ে বিছানায় নিয়ে বসিয়ে দেয়। তখন মায়া বসে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা কেউ বুঝতে পারছো না, আমার খুব কষ্ট হচ্ছে থাকতে। প্লিজ আমায় মরে যেতে দাও। এই বলে মায়া আবারও কান্না ভেঙে পড়ো। সকাল করে দুপুর হলো। মায়ের আব্বু মিটিং শেষ করে দুপুরে আসলো। এসে সোজা মায়ের রুমে গেল। গিয়ে দেখলো মায়া এখনো বসে কান্না করছে। তখন মায়ের আব্বু আর কিছু না বলে রুম থেকে চলে আসলো। বাইরে আসার পর মায়ের আম্মুর সামনে আসলো আর এসে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো গার্ডকে? আমায় যেতে দিচ্ছে না কেন? আমি চাই না তুমি গিয়ে মেয়ের মাথায় উল্টাপাল্টা বুদ্ধি দাও, তাই না করছি, তোমাকে যাতে ভেতরে না যেতে দেয়। কি বলছো তুমি? কিসের উল্টোপাল্টা বুদ্ধি? এর আগে তুমি মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করছো, এইবার আর তা হবে না। বিয়ের আগে তুমি মায়ের কাছেও যেতে পারবে না। আমার মেয়ের সাথে আমি কথা বলবো তাতে তোমার কি? আমি যা খুশি বলবো, তাতে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো ছেলেকে মেরে ফেলছো, তাহলে ভয় কিসের? আমি এত কথা বলতে চাই না, তুমি যেতে পারবে না বলছি তো পারবে না, ব্যাস। আমি যেতে পারবো না মানে? মা কি শুধু তোমার মেয়ে, আমার মেয়ে না? কি পেয়েছো কি তুমি? নিজে তো ভালো হতে পারলে না, পাওয়ারের লোভে মেয়েটার সুখ কেড়ে নিয়ে খুব ভালো লাগছে, তাই না? আমি চুপ করে রইলাম। এখন চাইছো নেশাখোর ছেলের হাতে মেয়েকে দিতে, যে কিনা মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে? ছি, তুমি কেমন মানুষ বলো তো, জেনে শুনে এমন বাজে একটা ছেলের কাছে মেয়েকে তুলে দিতে চাইছো?
সেলা নেশা করে না খুব ভালো ছেলে সেটা তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আর কি চিন্তা করব? তোমার কাছে তো ভালোই হবে, কারণ তোমার কাছে তো পাওয়ার সব কিছু। আর এই পাওয়ারের লোভে মেয়েটার জীবন নষ্ট করে দিলে। মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে আর পারছি না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের আব্বু কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন মায়ের আম্মু আবারও বলল, ঠিক আছে, তুমি মেয়েটা সুখ কেড়ে নিয়ে এমন একটা বাজে ছেলের সাথে বিয়ে দিতে চাইছো তো দাও, বিয়ে দাও। তবে একটা কথা বলে রাখি, আমিও এখন দেখবো তুমি কি করে এই বিয়ে দাও। তখন মায়ের আব্বু এমন কথা শুনে মায়ের আম্মুর মুখ থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেল। আর তখন জিজ্ঞেস করলো, বিয়ে আটকাবে মানে তুমি কি করবে? মায়ের আম্মু আর কোনো কথা না বলে মুচকি হেসে চলে গেল আর তার রুমে। তখন মায়ের আব্বু একা একা বলতে লাগলো, সে আর কি করবে, এই বিয়ে আটকানো অসম্ভব, এই বিয়ে হবেই। তারপর মায়ের আব্বু বাইরে চলে গেল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যায় মায়ের আব্বু বসে বসে খবর দেখছিল টিভিতে। তখন মায়ের আব্বুর কাছে একজন গার্ড এসে বলল, স্যার, ছোট ম্যাডাম এখনো সকাল থেকে কিছু খায়নি। বলছো কি, খাবার দাও নি? দিয়েছিলাম, কিন্তু খাবার সব ফেলে দিয়েছে। যতবার দিয়েছি ততবার ফেলে দিয়েছে, আর বলছে সে কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তখন গার্ড চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। তারপর মায়ের আব্বু খাবার নিয়ে গেল। যাওয়ার পর মায়ের সামনে খাবার রাখা মাত্র মায়া খাবার ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি কিচ্ছু খাবো না যতক্ষণ পর্যন্ত আমার জানটাকে কাছে না পাই, না হলে আমি আর বাঁচতে চাই না। তখন মায়ের আব্বু বলল, তুই যতই পাগলামি করিস না কেন, বিয়ে তোর হবেই, খাবার তো খেতে হবেই তোকে, খিদে পেলেই এমনিই খাবি। এই বলে মায়ের আব্বু চলে আসে তার রুমে গিয়ে দেখে মায়ের আম্মু কারোর সাথে কথা বলছে। তখন মায়ের আম্মু মায়ের আব্বুকে দেখতে পেয়ে ফোনটা কেটে দিল। তখন মায়ের আব্বু বলল, মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, যাও খাইয়ে দিয়ে আসো। কেন, তোমরা খাওয়াতে পারলে না বুঝি? ও, তা পারবে কি করে? তুমি তো পারবে মেয়েটাকে কাঁদাতে। থাক, আর কিছু বলতে চাই না, তোমার গার্ডকে বলো যেতে, আমি খাইয়ে দিয়ে আসছি। ঠিক আছে। তখন মায়ের আব্বু গিয়ে গার্ডদের বলে সেখান থেকে চলে আসতে। তারপর সকল গার্ড চলে আসে আর মায়ের আম্মু খাবার নিয়ে রুমে যায়। যাওয়া মাত্র মায়ের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি আসছো? আমি আর থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আম্মু। তখন মায়ের আম্মু মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আম্মু তুমি আমায় একটা বিষ এনে দাও, মরে যাই খেয়ে। চুপ, এইগুলো কথা আর বলবি না, তাহলে মাইর দিব। কি করবে আর, যার সাথে থাকতে চেয়েছিলাম সারা জীবন তাকেই মেরে ফেলেছে, আমায় একা রেখে চলে গেছে। তাহলে আমি কি করে থাকবো এখন তাকে ছাড়া? আর থাকতে চাই না, আমায় মেরে ফেলো। চুপ কর তো, মরে যাবো যাবো বলছিস? কে মরে গেছে? কেউ মরেনি, দুজনেই বেঁচে আছে। তখন মায়া অবাক হয়ে বলল, কি বলছো আম্মু? সত্যি আমার জানটা বেঁচে আছে? বেঁচে আছে। কোথায় আছে আম্মু? কোথায় আছে আম্মু? কোথায় আমার জানটা? আমায় নিয়ে চলো এক্ষুনি, প্লিজ নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো আমার জানটার কাছে। না, এখন যাওয়া যাবে না, গেলে সমস্যা হবে। এদিকে আয়, এখানে বসে থাক, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না, আমি আমার জানটার কাছে যাব। তুই এখন না খেলে আমি কিন্তু কখনো তোকে নিয়ে যাব না। ঠিক আছে, খাইয়ে দাও তাহলে, তবু আমার জানটার কাছে নিয়ে যাও। তখন মায়ের আম্মু হাত ধুয়ে এসে মাকে খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, যখন নীরবকে মেরে তার লোক ডাস্টবিনে ফেলে আসছিল, তখন তোর আব্বু রুমে এসে ঘুমিয়েছিল। আর আমি তোর আব্বুর ফোন থেকে এই ফাঁকে যে মেরেছিল ওই লোকের ফোন নাম্বার নিয়ে কল দিয়ে বলছি তারা যেন নীরবকে হাসপাতালে নিয়ে যায়। তারা প্রথমে রাজি হয়নি, যখন 2 কোটি টাকা দেওয়ার কথা বলছি তখন রাজি হয়েছে। তারপর সেখান থেকে নিয়ে হাসপাতালে যায়, আর এখন আইসিইউতে আছে দুজন। কিন্তু আম্মু, এটা তো আব্বু জানতে পারবে তুমি যে বাঁচিয়েছো দুজনকে, কারণ এরা তো আব্বুর লোক। যদি বলে দেয় তখন তো আব্বু তোমাকে মারবে। চিন্তা করিস না, আমি তাদের এটা বলতে না করেছি। তারা কথা দিয়েছে আমায় বলবে না, আর এটা বলতে গেলে তারাও বিপদে পড়বে, তাই তো টাকা দিয়েছি এতগুলো। বুঝতে পারছি। এখন খেয়ে নে জলদি। আচ্ছা আম্মু, আমার খাওয়া শেষ হলে প্লিজ নিয়ে যাও আমার জানটার কাছে, আমার খুব কষ্ট হচ্ছে, একটু দেখে আসবো ওকে। এখন না মা, আরো কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। প্লিজ আম্মু, একটু নিয়ে চলো, আমি একটু দেখে জড়িয়ে ধরবো, খুব কষ্ট হচ্ছে জানো, জড়িয়ে ধরলে একটু কষ্ট কমে যাবে। শোন মা, তুই যদি এখন বাইরে যেতে চাস তাহলে তোর আব্বু নিশ্চয়ই সন্দেহ করবে আমার উপর, আর বুঝতে পারবে আমি আবারও কিছু একটা করেছি, তাই তোকে কিছুদিন ঘরে বন্দি থাকতে হবে।
কিন্তু ঘরে থাকলে তো আব্বু আমায় বিয়ে দিয়ে দিবে জোর করে। তুই সেই চিন্তা করিস না, তোর বিয়ে হবে না ওই ছেলের সঙ্গে। কি করে তুমি এই বিয়ে বন্ধ করবে? সেটা তোর এখন চিন্তা করতে হবে না, আমি সেই ব্যবস্থা করছি। তুই শুধু কিছুদিন ঘরে থাক আর অপেক্ষা কর। ঠিক আছে আম্মু, আমি তাই করব। আর একটা কথা, তোর আব্বু যা বলবে তাই করবি এখন থেকে। এবং যদি বিয়ের কথা বলে তাহলে বলবি তুই রাজি। যদি তখন কিছু জিজ্ঞেস করে তাহলে এটা বলবি, আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলছো আমার ভালোবাসার মানুষকে আর আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি, এটা বলবি। আর বলবি বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের কথা বলবো কেন? যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি তোর বিয়ে আটকাতে পারবো, আমার জন্য সহজ হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি বলবো। এখন তো একটু হাসি দে, আর তোর কান্নামুখ দেখতে পাচ্ছি না। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী আম্মু। হয়েছে, এখন খাওয়া শেষ কর এইবার, তারপর ঘুমিয়ে থাক, আমি দেখছি আর কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর মায়াকে তার আম্মু খাইয়ে দিয়ে তার আম্মু চলে গেল তার রুমে, আর মায়া শুয়ে পড়লো চুপটি করে। এখন আর মায়ের কোনো চিন্তা নেই, কারণ তার ভালোবাসার মানুষ বেঁচে আছে, তাকে খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে। মায়ের আম্মু তার রুমে যাওয়ার পর মায়ের আব্বু জিজ্ঞেস করলো, মায়া খাবার খেয়েছে? খেয়েছে। এখন আমার খাবার নিয়ে এসো। নিয়ে আসতে পারবো না, খাবার টেবিলে যাও, দিচ্ছি। ঠিক আছে যাও, খাবার রেডি করো, আমি আসছি। তারপর মায়ের আম্মু চলে গেল, গিয়ে খাবার রেডি করলো। কিছুক্ষণ পর মায়ের আব্বু গেল, গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। এদিকে জাহিদের আব্বু আম্মু জাহিদকে না পেয়ে কান্না ভেঙে পড়ে। সব জায়গায় খোঁজ করে কিন্তু পায় না। শেষ পর্যন্ত না পেয়ে থানা গিয়ে জাহিদকে খোঁজার জন্য বলে। থানা থেকে জানিয়ে দেয় তারা আগামীকাল থেকে খোঁজা শুরু করবে। সকালে মায়ের ঘুম থেকে উঠে তার আব্বুর কাছে যায়, গিয়ে দেখে তার আব্বু কারোর সাথে ফোনে কথা বলছে। তখন মায়া বলল, আব্বু একটা কথা বলার ছিল। বল। আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলেছো আমার ভালোবাসার মানুষকে, আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি। মায়ের আব্বু এটা শুনে অবাক হয়ে গেছে। তখন জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? সত্যি বলছি, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তখন মায়ের আব্বু এটা শুনে খুব খুশি হলো, আর কোনো চিন্তা না করে তখনই বলল, ঠিক আছে, আমার একটা জরুরি মিটিং আছে, এখনই যেতে হবে। সেটা শেষ করে আমি একেবারে ছেলের পরিবারকে নিয়ে আসছি, তখন বিয়ের কথা হবে, তুই রেডি থাকিস। ঠিক আছে। তখন মায়ের আব্বু চলে যায়, আর তখন মায়ের আম্মু এসে বলে, কেন মা, ছেলে কেমন? ছি আব্বু, এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে চাও আমার? তখন মায়ের আম্মু ফোন নিয়ে কাকে জানি কল দিয়ে বলল। অবাস থেকে একজন ছেলের কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি সব ঠিক করে রাখছি এখনই। আচ্ছা তাহলে ফোন রাখছি আমি। এই বলে মায়ের আম্মু ফোন কেটে দেয়। আর তখন মায়া বলে, তুমি কি করেছো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই শুধু দেখতে থাক, সবে তো শুরু, আরো অনেক কিছু বাকি আছে। আচ্ছা আমার এত কিছু দেখার দরকার নেই, তুমি শুধু আমার জানটার সাথে মিলিয়ে দাও, তাহলেই হবে, ব্যাস। সেটাই করছি তো। আচ্ছা আম্মু, আরেকটা কথা, আমার জানটার সাথে আরেকটা ছেলে আসছে, তার পরিবার তো চিন্তায় আছে, তাদের জানিয়ে দাও। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যাতে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়, আর এটাও বলে দিয়েছি তাদের যাতে এই বিষয়ে না বলে কি হয়েছে। যদি জিজ্ঞেস করে তাহলে বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করেছো, আর এইটাও বলে দিও যাতে আমার জানটার আব্বু আম্মুকে না বলে, তাহলে সমস্যা হবে, তারা অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাবে, তারপর অসুস্থ হয়ে পড়বে। তুই চিন্তা করিস না এগুলা নিয়ে, আমি সব দেখছি। ঠিক আছে আম্মু। তোর আব্বু পাওয়ারের জন্য সব করতে পারে, তো আমিও আমার মেয়ের জন্য সব করতে পারি, দেখি তোর আব্বু আর কি করে। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ মা। লাভ ইউ টু। চল এখন সকালে নাস্তা করে নিবি। ঠিক আছে চলো, তুমি খাইয়ে দিবে কিন্তু। তারপর মায়ের আম্মু আর মায়া চলে গেল নাস্তা করতে। তারপর গিয়ে মায়ের আম্মু খাবার নিয়ে মায়াকে খাইয়ে দিতে লাগলো। তখন মায়া বলল, আম্মু আজকে আমার জানকে গিয়ে দেখতে পারবো? না, 1 সপ্তাহের আগে দেখা যাবে না। তখন মায়া মন খারাপ করে বলল, কেন আম্মু, একটু দেখা করতে দাও প্লিজ, এমন করো কেন, একটু দেখে জড়িয়ে ধরে চলে আসবো, জানো মনটা ছটফট করছে, কখন গিয়ে একটু দেখবো। না তা হবে না, 1 সপ্তাহ পর একেবারে দুজন চলে যাবি। তখন মায়া খুশি হয়ে বলল, সত্যি বলছো আম্মু তুমি?
সত্যি বলছি। আর একটা কথা, ছেলের বাড়ি থেকে লোক আসলে একটু ভালো ব্যবহার করবি। ঠিক আছে আম্মু, যেমন বলো। নে এখন তাড়াতাড়ি খেয়ে নে খাবার। তারপর মায়ের খাওয়া শেষ হলে রুমে চলে যায়, গিয়ে শুয়ে রইল। সন্ধ্যায় মায়ের আব্বু আসলো মিটিং শেষ করে, সাথে সুমন সাহেব আবির আসলো। তখন সুমন সাহেব মায়ের আম্মুকে দেখে বলল, কেমন আছেন বেআইন? তখন মায়ের আম্মু উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, বসেন কথা বলি। তখন মায়ের আম্মু আব্বু সবাই বসে পড়লো। তখন মায়ের আম্মু আবিরকে জিজ্ঞেস করলো, আবির বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তারপর সবাই মিলে বসে কথা বলতে লাগলো। 10 মিনিট পর সুমন সাহেব বলল, বেআইন, বৌমা কোথায়, নিয়ে আসেন দেখি। তখন মায়ের আব্বু বলল, মায়ের আম্মু যাও মায়াকে নিয়ে আসো জলদি। তখন মায়ের আম্মু উঠে চলে গেল মায়াকে নিয়ে আসতে। মায়ের আম্মু মায়ের রুমে গিয়ে দেখে মায়া বসে আছে আর গেম খেলছে মায়ের আম্মুর ফোন দিয়ে। তখন মায়ের আম্মু বলল, চল মা, রেডি হয়ে নে, ফোন রাখ, চলে আসছে। তখন মায়া ফোনের দিকে তাকিয়ে বলল, দাঁড়ো দাঁড়ো, গেমটা শেষ করে নে, তারপর যাচ্ছি। দূর চল তো, তুই কি ছোট মেয়ে নাকি যে গেম খেলছিস? আমি তো ছোট্ট মেয়ে, বড় হলাম কবে? বেশি কথা না বলে আয়, পরে গেম খেলতে পারবি। আর রেডি হতে হবে না, মাথায় কাপড় দিয়ে চলে আয় এখন। আচ্ছা ঠিক আছে, আসছি। তুমি আর গেম খেলতে দিলে না। তখন মায়া গেম বন্ধ করে মাথায় কাপড় দিয়ে চলে আসলো আর তার আম্মুর সাথে এসে সুমন সাহেবকে সালাম দিল। তখন সুমন সাহেব সালামের উত্তর নিয়ে বলল, বসো মা, খুব লক্ষ্মী মেয়ে তুমি। লক্ষ্মী না, ছাই। তারপর মায়ের সামনে একটা সুপার সিটে গিয়ে বসে পড়লো। তখন সুমন সাহেব বলল, কেমন আছো মা তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মা। কিরে আবির, তোর কিছু বলার থাকলে বল। তখন আবির বলল, না আব্বু, আমার কিছু বলার নেই, তুমি বলে বিয়ের তারিখ ঠিক করো। ঠিক আছে, তা বিয়াই, এখন বিয়ের তারিখটা ঠিক করে ফেললে ভালো হতো। তখন মায়ের আব্বু বলল, 1 মিনিট মায়া, তুই আর আবির একটু বাইরে থেকে হেঁটে আয়, কথা বলে আয়, দুজন আমরা একসাথে কথা বলি। ঠিক আছে আব্বু। তখন মায়া উঠে বাহিরের দিকে যেতে লাগলো, সাথে আবিরকে পাঠিয়ে দিল। তখন সুমন সাহেব বলল, আচ্ছা বিয়াই, আপনার নির্বাচন জানি কবে? আর 2 মাস আছে নির্বাচনের। আচ্ছা, আজ তো শনিবার, বুধবার যদি বৌমাকে উঠিয়ে নিয়ে যাই, আপনাদের কোনো অমত আছে? কি যে বলিস, অমত থাকবে কেন? এটা তো আরো খুশির খবর, কি বলো মায়ার আম্মু? তাই ভালো হবে। তাহলে এ কথাই রইলো। হুম। আরেকটা কথা, আমরা এখন শুধু বৌমাকে উঠিয়ে নিয়ে যাব, নির্বাচনের পরে বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব, কি বলেন বিয়াই? এটাই ভালো হবে, সামনে নির্বাচন আছে, এখন এত বড় অনুষ্ঠান করার প্রয়োজন নেই, নির্বাচনের পর না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। এখন আপাতত কিছু আত্মীয় স্বজনের বললেই হবে। তাই হবে তাহলে। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর আবির এসে গেল। তখন সুমন সাহেব বলল, কিরে, বৌমার সাথে কথা বলা শেষ? তখন আবির একটু রাগী গলায় বলল, শেষ। তখন মায়ের আম্মু আবিরের দিকে লক্ষ্য করলো, চোখে রাগ দেখা যাচ্ছে কিন্তু বলতে পারছে না। মায়ের আম্মু বুঝতে পারে মায়া নিশ্চয়ই কিছু একটা করেছে। তখনই সুমন সাহেব বলল, তাহলে আজ চলি বিয়াই, আবার আসবো মেয়েকে তুলে নিয়ে যেতে। সে কি চলে যাবেন মানে? কিছু খেয়ে যেতে হবে না? খেয়ে যেতে দেবো না মায়ের আম্মু, সবাইকে খাবার দাও। ঠিক আছে। তারপর মায়ের আম্মু গিয়ে টেবিলে খাবার দিল। তখন সুমন সাহেব, আবির, মায়ের আব্বু বসে খেতে লাগলো। মায়া আর মায়ের আম্মু খায়নি, খাওয়া শেষ করে চলে যাবে। তখন সুমন সাহেব চলে যাওয়ার আগে মায়াকে 10,000 টাকা দিয়ে যায় তার হাতে, তারপর চলে যেতে লাগলো। তখন সাথে মায়ের আব্বু যায় এগিয়ে দিয়ে আসতে। তখন মায়া তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু এই টাকা কিসের জন্য দিল? বুঝতে পারলাম না। এটা দিয়েছে তোকে দেখার জন্য। ছেলেদের পক্ষ থেকে যদি মেয়ের বাড়ি এসে মেয়েকে দেখে, তাহলে মেয়েকে টাকা দিতে হয়। ও, বুঝতে পারছি। যাক, আমার বরের পাঞ্জাবি পায়জামার টাকা হয়ে গেছে। ভালো কথা। আবিরকে দেখলাম রেগে আছে, কি করলি তুই বলতো? আমরা বাইরে যাওয়ার পর দুজন হাঁটছি, তখনই আবির আমার একদম কাছে এসে আমার হাত ধরে ফেলেছে আর খারাপ দৃষ্টিতে তাকাতে লাগলো। তাই আমি তার হাত ছাড়িয়ে বলছি আমার কাছে যত না আসে, দূর থেকে যা বলার তা বলতে। তারপর আমি ফোন বের করে গেম খেলতে লাগলাম মন দিয়ে। আবির কি বলল তারপর আর শুনতে পাইনি। কিছুক্ষণ পর দেখি আবির নাই। আচ্ছা, এই কথা। আচ্ছা, তুই তো রুমে যা এখন। তারপর মায়া চলে গেল। তখনই মায়ের আম্মুর ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর অপাস থেকে একজন ছেলে বলল, তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল,
কি বলছো তুমি? তোমার স্যার কি করে জানবে এই কথা? এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে 3 দিন পর। এই বলে ফোন কেটে দিল। তখন মায়ের আম্মু টাস করে সুপার সিটে বসে পড়লো। তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখন পিছন থেকে মায়ের আব্বু বলল, তুমি কি মনে করছিলে আমি কিছু জানতে পারবো না? আমি সবই জানি। তুমি কি প্ল্যান করেছো, কত টাকা দিয়েছো, তুমি আমার সাথে চালাকি করো। তখন মায়ের আম্মু বলল, জানতে যেহেতু পারছো, তাহলে কেন তুমি মেয়েটার সাথে এমন করছো? কেন এমন একটা খারাপ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাচ্ছ? কে বললো খারাপ ছেলে? আবির অনেক ভালো ছেলে। ও, তোমার কাছে তো আবির ভালো ছেলে হবেই, কারণ তোমার তো রাজনৈতিক পাওয়ার দরকার। মেয়েকে এমন খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চাইছো? ছি, তোমার মতো অমানুষ আর কেউ নেই যে কিনা নিজের মেয়ের ভালোবাসাকে মেরে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাইছো। ছি, এটাকে বিয়ে বলে না, মেয়েকে বিক্রি করা বলে। মায়ের আব্বু তখন ঠাস করে মায়ের আম্মুকে দুটি ছড় দিয়ে বলল, আরেকটা কথা বলে খুব খারাপ হবে। আবির খুব ভালো ছেলে, তোমার কাছে যেমনই হোক বিয়ে আবিরের সাথে হবে। তখন মায়ের আম্মু বলল, হ্যাঁ, মারো, আরো মারো আমায়। আমার ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে। ছি, তুমি মানুষ না, তুমি একজন অমানুষ। নয়তো কি করে নিজের মেয়ের সুখ কেড়ে নিতে চাইছো? অনেক হয়েছে, আর পারছি না। ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এমন একটা অমানুষের সাথে সংসার করছি যে কিনা নিজের মেয়েকে নিজের রাজনৈতিক পাওয়ারের লোভে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ও, এটা বিয়ে বলে ভুল হবে, এটা নিজের মেয়েকে বিক্রি করা বলবে। ছি, এটা কি করে তুমি করতে পারো নিজের মেয়ের সাথে? এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। তখন মায়ের আব্বু চুপ করে রইল, কোনো কথা বলল না। তখন মায়ের আম্মু আবারও বলতে শুরু করলো, আর কি যেন বললে? খুব ভালো ছেলে, তাই তো? ভালো ছেলে, ভালো ছেলে বলেই তো রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে, সারাদিন নেশায় থাকে। আমি মা হয়ে কি করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিব? মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখছো মেয়েটা কেমন হয়ে গেছে? আগের মতো আর হাসি খুশি নেই, শুকিয়ে কি হয়েছে দেখেছো একবার মেয়েটাকে তুমি? এবারও মায়ের আব্বু কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তখন মায়ের আম্মু আবারও বলল, ও, তুমি এইগুলো দেখবে কেন? তুমি তো আছো তোমার রাজনৈতিক নিয়ে আর পাওয়ার নিয়ে। নিজের মেয়েকে দিয়ে পাওয়ার হাতে নিবে, তারপর যা খুশি করতে পারবে তোমার পাওয়ার নিয়ে। তুমি তো তোমার পাওয়ারের জন্য সবকিছু করতে পারো, শেষ পর্যন্ত নিজের মেয়েকে দিয়ে পাওয়ার নিতে চাইছো? ছি, একটিবার ভাবছো মেয়েটিকে জোর করে বিয়ে দিলে তোমার পাওয়ারের জন্য তখন মেয়েটি কেমন থাকবে? তখন মায়ের আব্বু বলল, মেয়েটা তখন খুব ভালো থাকবে। আমি ভালোর জন্য আবিরের সাথে বিয়ে দিচ্ছি। তোমরা যাই কিছু বলো, আমার মত পাল্টাবে না। ছি, মেয়ের ভালোর জন্য বিয়ে দিচ্ছ, তাও এমন খারাপ ছেলের সাথে, তাও আবার নিজের পাওয়ার নিতেছি। মেয়েটা তখন ভালো থাকবে না, মেয়েটা তখন মরেও বেঁচে থাকবে, আর তুমি তো থাকবে তোমার পাওয়ার নিয়ে। ছি, এমনটা কি করে তুমি বাবা হয়ে করছো? মেয়েটাকে তখন সারা জীবন কাঁদতে হবে তার না পাওয়ার ভালোবাসার জন্য। মেয়েটা কি চেয়েছে তোমার কাছে? টাকা চেয়েছে? সম্পত্তি চেয়েছে? কিচ্ছু না, মেয়েটা শুধু একটু সুখে থাকতে চেয়েছে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে। আর তুমি তার ভালোবাসার মানুষকেই মেরে দিলে। ছি, তুমি কি বুঝো ভালোবাসার? যদি বুঝতে তাহলে নিজের মেয়ের সঙ্গে এমন করতে না। মেয়েটা বিয়ের পর না পারবে তখন কষ্টগুলো কাউকে বলতে, না পারবে সইতে। তুমি বাবা হওয়ার যোগ্যই না। ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে, যে কিনা নিজের মেয়েকে এমন খারাপ ছেলের হাতে তুলে দিতে চাইছে, জেনে শুনে নিজের পাওয়ার নিতেছে। তখন মায়ের আব্বু রেগে মায়ের আম্মুকে আরো 4টা চড় দিল, আর সাথে একটা লাঠি ছিল, সেটা নিয়ে মারতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, তোকে কথা বলতে বলিনি, আবিরের সাথেই বিয়ে দেবো। এত কথা তোকে কে বলতে বলেছে? তখন মায়ের আম্মু মার খেতে খেতে বলতে শুরু করলো, আমি আর পারছি না যে মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে, প্রয়োজন হলে আমায় বিক্রি করে দাও, তোমার পাওয়ার নিয়ে নাও, আরো মারো, তবুও মেয়েকে আর কষ্ট দিও না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে মেয়ের চোখে পানি দেখে। এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। মায়ের আব্বু আর কয়েকটি বাড়ি দিয়ে একটু দূরে চলে গেল, আর মায়ের আম্মু তখন উঠে কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যাচ্ছিল। তখন থেকে মায়া দাঁড়িয়ে আছে সামনে। মায়া কখন যে এসে দাঁড়িয়ে কথা শুনছিল আর দেখছিল তা খেয়াল করেনি। তখন মায়ের আম্মু দেখলো মায়া চুপটি করে দাঁড়িয়ে কান্না করছে তার আব্বুর দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে। তখন মায়ের আম্মু বলল, কাঁদিস না মা, চলে আয় ঘরে, আমি পারলাম না তোর জন্য কিছু করতে। এই বলে মায়ের আম্মু তার রুমে দৌড়ে চলে গেল কাঁদতে কাঁদতে, আর মায়া দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। বৃষ্টির মতো তার চোখ থেকে অজুরে পানি ঝরে পড়তে লাগলো। তার আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার রুমে চলে যায় মায়া। মায়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বিছানা থেকে সব ছুঁড়ে ফেলে দিতে থাকে চিৎকার করে, আর ঘরের সব জিনিস ভাঙতে থাকে চিৎকার করে। তখনই মায়ের আম্মু দৌড়ে এসে দেখে দরজা বন্ধ। তখন মায়ের আম্মু বলে, মায়া মা, দরজা খোল, বাহিরে আয়, পাগলামি করিস না, নিজের কিছু করবি না। তখন মায়া ভিতর থেকে কাঁদতে কাঁদতে উত্তর দিল,
অনেক হয়েছে মা, আর পারছি না। এবার আমার জীবনটা সমাপ্ত করতে হবে। আমার কপালে কষ্ট ছাড়া আর কিছুই নেই। আজ আমার জন্য তোমাকে মার খেতে হলো। না রে মা, তুই এমন করিস না, প্লিজ মা, তুই দরজা খোল। ক্ষমা করে দিও মা, আর কষ্ট দিতে চাই না কাউকে। বিদায়, ভালো থেকো আম্মু। পাগলামি করিস না প্লিজ মা, তুই দরজা খোল, বাহিরে আয়। মায়া আর কথা না শুনে একটা চাকু খুঁজে নিয়ে তখন মায়া বলতে থাকে, ক্ষমা করে দিও তোমার পাগলিটাকে। আর থাকবো না। একসাথে বাঁচতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কিন্তু তার হলো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। যাওয়ার আগে একটা বার দেখে যেতে পারলাম না। তখনই মায়ার আম্মু এটা শুনে বুঝতে পারছে কিছু একটা করে ফেলবে এখনই। তখন মায়ের আম্মু বলল, মায়া মা আমার, তোর নিজের ক্ষতি করিস না, আমি তোকে এখনই তোর জানটার কাছে নিয়ে যাব, তুই বাহিরে আয়। তখন মায়া কোনো কথা বলল না, ভিতর থেকে উত্তর আসছে না। তখন মায়ের আম্মু ভয় পেয়ে গেল আর দৌড়ে নিচে যায়। গিয়ে দেখে মায়ের আব্বু নেই। তখন বাইরে থেকে কিছু গার্ড নিয়ে আসে আর বলে দরজা ভাঙতে, কিন্তু দরজা অনেক মজবুত ছিল যার কারণে ভাঙতে পারে না। 10 মিনিট পর অবশেষে দরজা ভেঙে ভিতরে যায়। গিয়ে দেখে মায়া পড়ে আছে ফ্লোরে, রক্তে লাল হয়ে আছে তার হাত। মায়া তার হাত চাকু দিয়ে কাটছে, দুটি হাতই। তখন মায়ের আম্মু চিৎকার দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে বলে, মারে, তুই কেন এটা করতে গেলি? তোকে ছাড়া আমি কি করে থাকবো? তুই আমায় ছেড়ে যেতে পারিস না। গার্ড, জলদি মায়াকে হাসপাতালে নিয়ে চলো। তখন গার্ড জলদি মায়াকে নিয়ে তাদের গাড়ি করে একটা হাসপাতাল নিয়ে যায়। ডাক্তার সাথে সাথে অপারেশন করার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। ম্যাডাম, পেশেন্টের জন্য 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে এখনই, না হলে বাঁচানো যাবে না, অনেক রক্ত চলে গেছে। তখন মায়ের আম্মু কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার, আমার মেয়েকে যে করে হোক প্লিজ বাঁচান। আমার রক্ত ও নেগেটিভ, আমার শরীর থেকে সব রক্ত নিন। সরি, এত রক্ত আপনার শরীর থেকে নিতে পারবো না। আপনার শরীর থেকে 1 ব্যাগ রক্ত নেওয়া যাবে। তখনই দুজন গার্ড বলল, ডাক্তার, আমাদের দুজনের রক্ত নেগেটিভ, চলুন আমরা দুজন দেব। আপনাদের দুজনে রক্ত দিলে হয়ে যাবে, চলুন। তারপর ডাক্তার দুজনকে নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন মায়ের আম্মু দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? এমন করে কেউ হাত কাটে? আর একটু হলে তো হাত অচল হয়ে যেত। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর উপর। চিন্তা করতে হবে না, বিপদমুক্ত। তখন মায়ের আম্মু বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ ডাক্তার, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা কিছুই করিনি, আমরা শুধু আমাদের কাজ করেছি, বাকিটা আল্লাহর উপর। আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? আমি সঠিক বলতে পারছি না। ডাক্তার, আমার মেয়েটাকে সেই ছেলের সাথে একসাথে নিয়ে রাখেন। কোন ছেলেটা জানি ম্যাডাম? নীরব নামে ছেলেটার সাথে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে ডাক্তার চলে গেল। তখন মায়ের আম্মু তার বডি গার্ডকে বলল, শোনো, আগামীকাল সকালে নীরবের আম্মু আব্বুকে গিয়ে নিয়ে আসবে এখানে তোমরা। ম্যাডাম, স্যার কিছু বলবে না তো? তোমার স্যার কিছু বললে আমি দেখে নিব। ঠিক আছে ম্যাডাম। তারপর মায়াকে নীরবের সাথে নিয়ে গিয়ে রাখলো। তখন মায়ের আম্মু তাদের কাছে চলে গেল। গিয়ে দেখে নীরব মায়ের হাত ধরে পাশে বসে আছে আর কাঁদছে। নীরব এখন অনেকটাই সুস্থ। তখন মায়ের আম্মুকে নীরব দেখতে পেয়ে বলল, আমার পাগলিটার কি হয়েছে? এমন করে শুয়ে আছে কেন? কি হয়েছে এতে? তখন মায়ের আম্মু বলল, এই পৃথিবী থেকে চলে যেতে চেয়েছে, আত্মহত্যা করতে চেয়েছে। কি? আমায় রেখে চলে যেতে চেয়েছে? আমার জানটা আমায় রেখে চলে গেলে আমি কাকে নিয়ে থাকতাম? এই বলে নীরব গিয়ে মায়ের কপালে একটা চুমু দিয়ে বলল, এই পাগলি, তুমি আমায় রেখে চলে যাবে তাহলে আমি কাকে নিয়ে থাকবো? চোখ খুলো প্লিজ। তখন মায়ের আম্মু বলল, শোনো বাবা নীরব, তোমাকে কিছু করতে হবে। মায়ের আব্বু পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে, এখন তোমাকে কিছু একটা করতে হবে। তখন নীরব বলল, ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিব, চিন্তা করবেন না। পাওয়ারের লোভে আমাদের দুজনকে আজ পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে। আমিও তাকে এর চেয়ে খারাপ অবস্থা করব, বুঝিয়ে দিব পাওয়ার। সেটাই করো। পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে, কিন্তু তুমি মায়াকে নিয়ে গ্রামে চলে যাবে। 3-4 দিনের মাঝে তোমার আব্বু আম্মুকে আনতে পাঠাবো আগামীকাল, তারা যেন এইগুলা না জানে। ঠিক আছে, চিন্তা করবেন না। আর একটা কথা, আমি কিছুক্ষণ পরে চলে যাব। আমি এখানে থাকলে সবাই জেনে যাবে তুমি আছো এখানে, সাথে মায়া। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, এখন সব দায়িত্ব তোমার। অনেক ভালোবেসে তোমাকে নিজের চাইতে বেশি। তুমি এখন পাগলিটাকে সামলে রেখো। চিন্তা করবেন না, মায়াকে কোনো কষ্ট পেতে দিব না। আমি মায়াকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এখন চলে যাবেন, মায়ার জ্ঞান ফিরে না হয়ে যাবেন।
শোনো, মায়াকে আর তোমাকে খুঁজতে অবশ্যই মায়ার আব্বু আসবে, কারণ মায়াকে বিয়ে দিয়ে তার পাওয়ার নেবে। তাই মায়া যেখানে থাকুক না কেন খোঁজ বের করবে। আমি যদি এখানে থাকি তাহলে খুঁজে বের করে ফেলবে আর মায়াকে নিয়ে চলে যাবে। তাই আমায় যেতে হবে। কিন্তু হাসপাতালে আসলে তো ডাক্তার বলে দিবে। আমি ডাক্তারকে বলে দিব তোমাদের কথা যেন না বলে এইখানেই আছো। তোমরা গ্রামে গিয়ে সুস্থ হয়ে জলদি তুমি মায়ের আব্বুকে কিছু একটা করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। পাওয়ারের জন্য এমন জঘন্য কাজ করতে পারে আমি ভাবতে পারিনি। তাকে এর জন্য সাজা পেতেই হবে। খুব তাড়াতাড়ি করতে হবে এটা। আমি চেয়েছিলাম কিছু একটা করতে, তাই লোক লাগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মায়ের আব্বু তা জেনে ফেলে আর সব লোক মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে, যার জন্য আমার প্ল্যান নষ্ট হয়ে গেছে। চিন্তা করতে হবে না, আমি দেখে নেব। আচ্ছা, আমার বন্ধু জাহিদ কোথায়? জাহিদকে তার আব্বু আম্মু নিয়ে চলে গেছে কোথাও জানি, হয়তো অন্য হাসপাতালে আর নয়তো বাড়িতে। তারা কি এগুলো জেনে গেছে আমাদের সাথে কি হয়েছে? না, আমি সত্যি কথা বলতে দেইনি। আমি মিথ্যা কথা বলিয়েছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব ভালো হয়েছে। আমি তাহলে এখন যাই বাবা, আমি আবার আসবো কোনো এক সময়। ঠিক আছে মা। তারপর মায়ের আম্মু চলে গেল। বিদায় নিয়ে মায়ের জ্ঞান না ফেরায় মায়ের সাথে কথা বলতে পারেনি। যাওয়ার সময় ডাক্তারকে সব কিছু বলে যায়। নীরব আর মায়ের কথা না বলতে এই হাসপাতালে যে তারা আছে আর দুটো নার্স রেখে যায় আপাতত দেখাশোনা করার জন্য। পরদিন সকালে মায়ের জ্ঞান ফিরে আর মায়া তখন দেখতে পেল সে হাসপাতালে, হাতে ব্যান্ডেজ করা। তখন একটু ঘুরতেই দেখলো নীরব তার পাশে বসে ঘুমিয়ে আছে, তার হাত দুটি ধরে। তখনই মায়া নীরবকে দেখে খুব খুশি হলো। তখন মায়া নীরবকে দেখে বলল, এই শুনছো, তুমি কি ঘুমিয়ে আছো? একটু ওঠো, চোখ খুলো প্লিজ। তখন নীরব চোখ খুলে দেখে মায়ের জ্ঞান ফিরছে। তখন নীরব বলল, আমার চ্যাটার জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে। তুমি কেন এমন করছিলে? আমার রেখে চলে যেতে চাইছিলে? খুব কষ্ট হচ্ছিল জানো, তোমায় ছাড়া থাকতে পারছিলাম না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তাই। এই বলে মায়া কাঁদতে লাগলো। তখন নীরব বলল, এই পাগলি, কাঁদছো কেন? আর কখনো আমার ছেড়ে চলে যাওয়ার কথা মুখেও আনবে না। এই বলে নীরব মায়ের কপালে একটা কিস করলো। তখন আবার নীরব বলল, তুমি এখন যদি অসুস্থ না থাকতে তাহলে দিতাম মায়ের। কত সাহস, আমার রেখে মরতে গেছিলে। কি করব বলো, খুব কষ্ট হচ্ছিল, আর পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তোমাকে ছাড়া একটা মুহূর্তের জন্য থাকতে পারছিলাম না, তাই আর না থাকতে পেরে চলে যাচ্ছিলাম। তুমি চলে গেলে আমার কি হতো? বাদ দাও তো, এই কথা এখন খুব কষ্ট হচ্ছে, একটু আদর করতে পারবে? তুমি কেমন মানুষ বলো তো? জ্ঞান ফিরলো মাত্র আর আদর করতে বলছো? তাহলে একটু ঠোঁটে কিস করো, খুব কষ্ট হচ্ছে। তোমার এই আদরটুকু পেলে কষ্ট চলে যাবে নিমিষে। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কিস করতে পারবো না, নার্স আছে বাইরে। ঠিক আছে। তখন নীরব মায়ের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 5 মিনিট কিস করে ছেড়ে দিল। তখন মায়া আবার বলল, আর একটু আদর করো, কতদিন পর তোমাকে পেয়েছি। আমি জানতাম তোমার একটু তো হবে না। প্লিজ আর একটু আদর করো। তখন নীরব আবার মায়ের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিল। আর তখন মায়া আবার বলল, এমন কিপটামি করো কেন? তুমি ভালো করে আদর করতে পারো। যদি আমি সুস্থ থাকতাম তাহলে দেখিয়ে দিতাম কি করে আদর করতে হয়। হয়েছে, তাক আর বলতে হবে না। সুস্থ হয়ে নাও, তারপর দেখা যাবে। আম্মু কোথায়? চলে গেছে, পরে আসবে। ও আচ্ছা, একটা কথা বলি। বলো। হ্যাঁ, একটা কেন, 1000টা বলো। আব্বু পাওয়ারের লোভে অন্যরকম হয়ে গেছে, তার পাওয়ার নিতে সব কিছু করতে পারে। তুমি একটু আব্বুকে ভালো করতে পারবে, কিছু একটা করতে পারবে? চিন্তা করো না, আমি কিছু একটা করব। ঠিক আছে, আরেকটা আবদার আছে। কি বলো? আর একটু ঠোঁটে কিস করতে পারবে? এবারই শেষ, আর বলবো না। ঠিক আছে, কি আর করার, আবদার যেহেতু করছো তা পূরণ তো করতেই হবে। এখন শুধু করো। তখন নীরব মায়ের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আর আমাদের নেক্সট গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।